বাড়ছে 15%, শ্রমিকদের বেতন 20% বাড়ে, জিনিসপত্রের দাম 25% বাড়ে, কোনো সমন্বয় নাই। আমাদের একটা মূল লক্ষ্য হচ্ছে জিনিসপত্রের দাম অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি যেন নিয়ন্ত্রণে আসে, তার জন্য আমরা বেশ কিছু পলিসি নেব এবং সামগ্রিকভাবে একটা দেশে যেভাবে মূল্যস্ফীতি নির্ধারণ করা হয়, অর্থাৎ চাল, ডাল, চিনি, আটা, তেল, বাড়ি ভাড়া, বাস ভাড়া সব কিছু মিলিয়ে যত পার্সেন্ট বাড়বে আমরা আমাদের শ্রমিকদের বেতন তত পার্সেন্ট বাড়াবো। আমাদের একটা মূল লক্ষ্য থাকবে মূল্যস্ফীতি অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়ার গতি যতটা কমে আনতে পারি এবং সেটা যত পার্সেন্ট হবে আমাদের গার্মেন্টস খাতে, টেক্সটাইল খাতে যেগুলো ফর্মাল ইকোনমি, সেখানে শ্রমিকদের বাৎসরিক বেতনও আমরা তত পার্সেন্ট হারে বাড়াতে চাই। আজকে যদি আমরা দেখি বাংলাদেশের মূল্যস্ফীতি 12%, আমরা তাহলে শ্রমিকদের বেতনও 12% বাড়াবো, তাহলে গার্মেন্টস খাতে এই অস্থিতিশীলতাটা আর তৈরি হবে না। এবং সারা দেশ জুড়ে যে অস্থিতিশীলতা রয়েছে বৈষম্যের কারণে আমরা দেখেছি যে চা বাগান বা চরাঞ্চল, হাওর বাওর, দারিদ্র্যপীড়িত মানুষ, তাদের ক্ষেত্রে উন্নয়ন পৌঁছায় নাই। আওয়ামী লীগের যে উন্নয়ন ছিল তাদের 8 লক্ষ কোটি টাকা বছরে বাজেট, তার একটা বড় অংশ দুর্নীতির মাধ্যমে তাদের বড় বড় ব্যবসায়ীরা নিয়ে গিয়েছে। সমাজে অনেক বড় বৈষম্য, দেশের 2% মানুষের কাছে 98% সম্পদ চলে গিয়েছে। এটা বিশ্বের আর কোথাও হয় না। সেটা ভেঙে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই। তার জন্য সেই পলিসিগুলো নিব যাতে সমাজে যারা প্রান্তিক মানুষ, নিজেদের মতন করে সুযোগ সুবিধা পান। গ্রামীণ বা প্রান্তিক পর্যায়ে সেখানে কিভাবে আমরা নতুন নতুন কলকারখানা খুলতে পারি, সেখানে কিভাবে আমরা বিকেন্দ্রীকরণের অংশ হিসাবে অবকাঠামোগত উন্নয়ন তৈরি করতে পারি। আওয়ামী লীগের যে লুটপাট, তার একটা বড় খাত ছিল কি? তার একটা বড় খাত ছিল বিদ্যুৎ খাত। বিদ্যুৎ খাতে তারা কুইক রেন্টাল প্রজেক্ট করেছে, যার মূল উদ্দেশ্য ছিল কুইক মানি নিয়ে যাওয়া। খুব সহজভাবে যদি বলি, এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টে বলেছে তাদের জানার মধ্যে বিশ্বে কোথাও এই ধরনের কোনো প্রজেক্ট হয় নাই। কুইক রেন্টালের সিস্টেমটা ছিল কোনো একটা বিদ্যুৎ কেন্দ্র যদি বিদ্যুৎ উৎপাদন নাও করতো, সে বসে বসে সেই পরিমাণ টাকা পেত। অর্থাৎ একজনে যদি বিদ্যুৎ উৎপাদন করতে খরচ হয় 5 টাকা, তাহলে সে সরকার থেকে পাবে 60 টাকা, তার প্রফিট হতো 2 টাকা। সরকার তার সাথে চুক্তি করেছে সে যদি কোনো উৎপাদন নাও করে তাও সে 60 টাকা পাবে। তাহলে তো কেউই বিদ্যুৎ উৎপাদন করবে না। হয়েছে জিনিসটা তাই, অনেক লক্ষ লক্ষ কোটি টাকা বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়া হয়েছে, অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয়েছে, কিন্তু তার ভিতরে একটা বড় অংশ 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নাই। এবং এই ধরনের যে চুক্তিগুলো আছে সেগুলোকে ইনডেমনিটি বা দায় মুক্তি দেওয়া হয়েছে। অর্থাৎ যে চুক্তিগুলো করা হয়েছে আজও সেই চুক্তিগুলো আমরা ডিটেলসে জানি না, আমাদের ধারণা নাই সেই চুক্তিগুলোর গোপনে কি আছে। আমাদের এখানে ক্লিয়ারলি বলা আছে আমরা এই দায় মুক্তি বা ইনডেমনিটি উঠিয়ে দিব, প্রত্যেকটা চুক্তির গভীরে ঢুকবো, দেশ বিরোধী কি চুক্তি আছে সেগুলো বের করব এবং আমরা আমাদের সার্বভৌমত্ব ধরে রেখে যেখানে যতটা সম্ভব সেই চুক্তিগুলো পুনর্বিবেচনা করব। আওয়ামী লীগের সময় কি হয়েছে, তারা বিদ্যুতের ক্ষেত্রে এমন চুক্তি করেছে যেটা র ম্যাটেরিয়াল বা জ্বালানি বিদেশ থেকে আনতে হয়, সেখানে কয়লা বিদেশ থেকে আনতে হতো, তেল বিদেশ থেকে আনতে হতো, গ্যাস বিদেশ থেকে আনতে হতো। প্রত্যেকটা ক্ষেত্রে যা দাম তার থেকে 10 গুণ 15 গুণ বেশি দামে করা হয়েছে। তার মানে তাদের জ্বালানি নীতি ছিল আমদানি নির্ভর। তার মূল উদ্দেশ্য কি? আমদানির মাধ্যমে লুটপাট নির্ভর একটা অর্থনীতি তৈরি করতে চেয়েছে। অথচ আমাদের কিন্তু সমুদ্র বন্দরের নিচে অনেক জ্বালানি আছে, সেটা তারা একবারও এক্সপ্লোর করার চেষ্টা করে নাই। আমাদের একটা প্রায়োরিটি হবে বিএনপি সরকারে আসলে আমদানি যতটা সম্ভব কমে নিয়ে এসে আমরা অভ্যন্তরীণভাবে কতটা যোগান দিতে পারি সেটা করার চেষ্টা করব। এর পাশাপাশি প্রিয় নেতৃবৃন্দ একটু মাথায় রাখবেন, আমাদের বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে বড় একটা পলিসি হবে যেন আমরা রিসাইক্লিং করতে পারি। অর্থাৎ এমন জিনিস ব্যবহার করব যেটা আবার নতুন করে সেখান থেকে কিছু উৎপাদন করতে পারি। যেমন অনেক গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, সেই গার্মেন্টস ফ্যাক্টরিতে ঝুট নিয়ে মারামারি হয়। বিশ্বের অনেক দেশ আছে তারা ঝুট থেকে গ্যাস উৎপাদন করে। তার মানে কি, ঝুটটা যেই ফ্যাক্টরির ঝুট সেটা সে ফ্যাক্টরি বাইরে যাবে না, তারা সেখানে একটা প্রক্রিয়ার মাধ্যমে সেটা থেকে গ্যাস উৎপাদন করবে। অনেক জায়গা রয়েছে বাংলাদেশের মতন আবহাওয়া যারা সোলার এনার্জি করতে পারে। সোলার এনার্জি মানে কি, যেমন এই যশোর হতে পারে খুব ভালো একটা জায়গা যেখানে সূর্যের আলো থেকে তারা বিদ্যুৎ উৎপাদন করতে পারে। পার্শ্ববর্তী যে আমাদের জেলাগুলো রয়েছে খুলনা, বাগেরহাট এবং অন্যান্য যে কোস্টাল বেল্ট রয়েছে সেখানে অনেক জায়গায় উইন্ড বেসড এনার্জি হয়, অর্থাৎ যে বাতাস আছে বাতাস থেকেও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।
এই ধরনের প্রকল্প আমাদের আশেপাশে প্রায় সব দেশে রয়েছে। বাংলাদেশে এখনো সূর্যের আলো থেকে বিদ্যুতেরও সত্যিকার অর্থে কোনো প্রজেক্ট নাই, বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনেরও সত্যিকার অর্থে কোনো প্রজেক্ট নাই। আমাদের মতন অনেক দেশে মিউনিসিপ্যালিটির সমস্যা রয়েছে, অর্থাৎ দেখা যায় যারা সিটি কর্পোরেশন তারা ময়লাগুলো ঠিকমতো ম্যানেজ করে না। বিশেষভাবে ঢাকা চিটাগাং বড় বড় শহরগুলো দেখবেন রাস্তার পাশে ময়লা স্তূপ করে রাখে। অনেক দেশ রয়েছে যারা ওয়েস্ট বেসড এনার্জি তৈরি করে। ওয়েস্ট বেসড এনার্জি মানে কি, বসতবাড়ি এবং শিল্প কারখানার যত ময়লা আবর্জনা রয়েছে সেগুলোকে বিদ্যুতে কনভার্ট করা হয়। আমরা এই ধরনের উদ্যোগ নিয়ে চিন্তা ভাবনা করছি। যারা এক্সপার্ট রয়েছেন ওনাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের বসতবাড়ি এবং শিল্প কারখানার যত ময়লা আবর্জনা রয়েছে সেটাকে কিভাবে বিদ্যুতে কনভার্ট করা যায় এবং আমাদের ইম্পোর্ট কমিয়ে আমরা আমাদের ওয়েস্টেজগুলোকে কিভাবে শক্তিতে রূপান্তর করতে পারি, এটা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের একটা বড় লক্ষ্য হচ্ছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনা। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে বাংলাদেশ পেয়েছিলেন সেটা ছিল ক্লোজ অর্থনীতি, অর্থাৎ অধিকাংশ শিল্প কারখানা ছিল সরকারের মালিকানাধীন। এখান থেকে উনি প্রথমবারের মতো বাংলাদেশের অর্থনীতিটাকে খুলে আস্তে আস্তে অনেক প্রাইভেট মালিকানার ভিতরে দিয়ে দিতে থাকেন। তারপরে আবার যখন এরশাদ আসলো, প্রত্যেকটা স্বৈর শাসকের ধরন হচ্ছে তারা বিভিন্ন জিনিস সরকারি জায়গায় নিয়ে যায়, সরকারিকরণের মাধ্যমে তারা লুটপাট করে। এরশাদের সময় তাই ঘটেছিল অনেকটা। পরবর্তীতে আবার যখন দেশনেত্রী এবং খালেদা জিয়া 1991 সালে আসলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন ইকোনমিক লিবারালাইজেশন হলো, অর্থাৎ পুরো অর্থনীতিটাকে খুলে সারা বিশ্বের জন্য উন্মুক্ত করা হলো। অনেক বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসছে। ওনার সময় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প তৈরি করা হয়। দেশনেত্রী সরকারের সময় প্রায় 2 লক্ষ ছোট বড় ইন্ডাস্ট্রি তখন তৈরি হয়েছিল। সেই ধারাবাহিকতা ধরে রেখে ইনশাআল্লাহ ভবিষ্যৎ বিএনপি সরকারও দেশি বিদেশি বিনিয়োগকে অনেক বেশি প্রায়োরিটি দেবে। আমাদের ইকোনমির মূল ভিত্তি হবে 2টা জিনিস, 1 কর্মসংস্থান সৃষ্টি এবং 2 বিদেশে রপ্তানির মাধ্যমে ডলার আয় করা। অর্থাৎ আমরা এমন সব ইন্ডাস্ট্রিতে প্রায়োরিটি দেব যেখানে অনেক বেশি কর্মসংস্থান আমরা তৈরি করতে পারি। আমাদের অনেক ব্যবসায়িক উদ্যোক্তা রয়েছেন, তাদের জন্য ছোট এবং মাঝারি শিল্পে, অর্থাৎ দেখা যেতে পারে একজন মানুষ তার আন্ডারে 5 জন লোক কাজ করছে, একটা মেকানিক সব হতে পারে। যারা মহিলা রয়েছেন অনেকে নারী উদ্যোক্তা হিসেবে দেখা যায় একটা ছোট মুদির দোকান দিতে পারেন। এই ধরনের ব্যবসা আওয়ামী লীগ সময় লোন পায় নাই। আমরা এই ধরনের ক্ষেত্রে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের জন্য সহজে স্বল্প ঋণে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে দিতে চাই। এর পাশাপাশি আমাদের একটা বড় লক্ষ্য হবে যে এরিয়ার যেটা এক্সপার্টিস রয়েছে সেটার সাথে মিলে কাঁচামালের জন্য একটা সাপ্লাই চেইন তৈরি করা। এবং যেমন এগ্রিকালচার হচ্ছে একটা বড় প্রায়োরিটি। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে 2টা ইন্ডাস্ট্রি বাংলাদেশকে দিয়ে গিয়েছিলেন, বাংলাদেশ থেকে গার্মেন্ট এবং বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির পরে আমরা কোনো তৃতীয় ইন্ডাস্ট্রি বাংলাদেশে আজও গড়ে তুলতে পারি নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন এটা যশোরের জন্য খুব বেশি প্রযোজ্য, কারণ বাংলাদেশের কৃষির জন্য এটা একটা অন্যতম হাব, যে ভবিষ্যতে ইনশাআল্লাহ বিএনপি সরকারের সময় কৃষিকে বাংলাদেশের সবচেয়ে বড় একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হিসেবে তৈরি করা হবে। তার মানে ফল ফসল সবজি গরু ছাগল হাঁস মুরগি রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, যারা কৃষির উৎপাদনকারী, যারা চাষি, যারা খামারি, তাদের জন্য আস্তে আস্তে কীভাবে আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি করতে পারি, প্রসেসিং বাড়াতে পারি, সেই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। আমাদের এখানে পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর মাছ বিদেশে রপ্তানির সুযোগ রয়েছে, সেটা আমরা ওইভাবে অ্যাভেল করতে পারছি না। অনেক সময় দেখা যায় যে শীতের সময় অনেক ফসল উৎপাদন হয়, কিন্তু ঢাকায় যেতে যেতে দাম 20 গুণ বাড়ে, কিন্তু ঢাকায় যাওয়ার আগে লোকালি অনেক ফসল সবজি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ আমাদের বাজারজাত ব্যবস্থা ভালো না। এগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের নেতা বলেছেন আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি বাংলাদেশে গড়ে তুলতে চাই, যেখানকার মূল ভিত্তি হবে কৃষি খাত। আমাদের অনেক বাংলাদেশি বিদেশে রয়েছেন, তাদের সুবিধার জন্য যেন তারা বাংলাদেশে এসে ভালো মতন দেশের উন্নয়নে কাজ করতে পারেন, দেশের উৎপাদনে কাজ করতে পারেন, তাদের জন্য আলাদা ইকোনমিক জোন করা, তারা যেন বাংলাদেশে কর্মক্ষেত্র সৃষ্টি করতে পারেন, এই কারণে তাদেরকে ঋণের ব্যবস্থা করে দেওয়া আলাদা প্রায়োরিটির কথা ইতিমধ্যে আমাদের এখানে বলা রয়েছে। অর্থাৎ ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনা, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তৈরি করা, জয়েন্ট ভেঞ্চারের কালচার তৈরি করা, বিদেশি বড় বড় ফার্মকে কনসালটেন্সি করা, এগুলো আমাদের একটা মূল লক্ষ্য হিসেবে থাকবে। আমাদের যদি অর্থনীতি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে, ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং আমাদের দেশের রপ্তানি খাত আরও সুপ্রচার করে সম্প্রসারণ করতে হবে।
আমাদের বিদেশি সম্পর্কের ক্ষেত্রে খুব ক্লিয়ারলি এবং খুব গৌরবের সাথে আমরা বলতে পারি যে বিএনপির পররাষ্ট্রনীতি সবসময় ছিল দেশের সার্বভৌমত্বের পক্ষে, দেশের স্বার্থের পক্ষে, দেশের নিরাপত্তার পক্ষে। আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব সেখানে অবশ্যই নিশ্চিত করব প্রত্যেকটা এমবেসি এবং হাইকমিশনের সাথে আমাদের ভালো কাজ হয়, সেখানে আমাদের যারা প্রবাসী রয়েছে তাদের অধিকার যেন আমাদের অন্যান্য দেশের এমবেসি এবং হাইকমিশনগুলো ফুলফিল করতে পারেন। আমাদের অনেক প্রবাসী রয়েছে যাদের দীর্ঘদিনের দাবি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা বলেছি আমরা প্রবাসীদের ভোটের অধিকার ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব এবং বিদেশে আমাদের যেসব দূতাবাস রয়েছে সেখানে যেন তারা প্রপার সেবাটা পান, বাংলাদেশে এয়ারপোর্টে আসার পরে ওনাদের যে সম্মান প্রাপ্য সেই সম্মানটা পান, রাষ্ট্রীয় বিভিন্ন অফিসে যেন তারা একটা প্রায়োরিটি পান, সেটা আমরা নিশ্চিত করতে চাই। বহির্বিশ্বের ক্ষেত্রে প্রত্যেকটা দেশের সাথে আমাদের যে সম্পর্ক হবে সেটা মৌলিক ভিত্তি হবে কি ন্যায্যতা, সমতা এবং আন্তর্জাতিক আইন কানুন। আমরা বিশ্বাস করি যখন আমরা ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলব তখন আমাদের পানির হিস্সা আমরা খুঁজে পাবো, আমাদের ইংলিশের হিস্সা তো আর কোনো বৈষম্যের শিকার হতে হবে না। সুতরাং আমাদের পররাষ্ট্রনীতির একটা বড় ভিত্তি হবে যে আমরা আমাদের যতটুকু অধিকার, আমাদের যতটুকু প্রাপ্য সেটা আমরা একটা সুন্দর সম্পর্কের মাধ্যমে সুনিশ্চিত করতে চাই প্রতিটি দেশের সাথে ইনশাআল্লাহ। প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে আরেকটা গৌরবের সাথে আমরা বলতে পারি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রথমবারের মতন সেনাবাহিনীকে গড়ে তুলেছিলেন। একজন সেনা প্রধান হিসেবে তিনি এটাকে একটা চৌকস বাহিনীতে রূপান্তর করেছেন। দুঃখজনক হলে সত্য, সেনাবাহিনীকেও বিভিন্ন সময় দলীয়করণ করা হয়েছে। এখান থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে আমাদের নেতা ঘোষণা করেছেন যে আমরা কীভাবে এই বাহিনীটাকে অনেক বেশি শক্তিশালী করতে পারি, যুগোপযোগী এবং সুসংগঠিত করতে পারি, যেন ওনাদের যে দেশপ্রেম রয়েছে সেখানে তারা উজ্জীবিত থেকে তাদের যে স্বল্পের অবদান রয়েছে সেই অবদানটা ধরে রাখতে পারেন। অনেক বাহিনী বাংলাদেশে রয়েছে, কিন্তু যখনই আমরা সেনাবাহিনীর কথা বলি, যখনই আমরা প্রতিরক্ষা বাহিনীর কথা বলি, তখন কিন্তু বলি কি দেশপ্রেমিক সেনাবাহিনী। ওনাদের মাঝে সেই দেশপ্রেমটা ধরে রাখার জন্য যা কিছু সরকারিভাবে করা প্রয়োজন, ওনারা সরকারের সেবক না, ওনারা দেশের সেবক, সেটা আমরা নিশ্চিত করতে চাই। বিকেন্দ্রীকরণের মূল উদ্দেশ্য এমন একটা ব্যবস্থা করে তোলা যেখানে আমাদের যে কোনো প্রয়োজন হলে ডাইরেক্টলি ঢাকায় ছুটে যাওয়ার যে প্রবণতা সেটা যেন বন্ধ হয়। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সরকারি অফিস না করার কারণে আমাদের বিদ্যমান যে ব্যবস্থা তাতে অধিকাংশ নাগরিক সমস্যার সমাধানের জন্য আমাদের ঢাকায় ছুটে যেতে হয়। সেটা এনআইডির ক্ষেত্রে হতে পারে, সেটা পাসপোর্টের ক্ষেত্রে হতে পারে, সেটা লাইসেন্সের ক্ষেত্রে হতে পারে, সেটা শিক্ষা বা স্বাস্থ্যের ক্ষেত্রে হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে আমাদের যার যার এলাকা থেকে অনেক দূর ঢাকা পর্যন্ত যাওয়া লাগে। এই ব্যবস্থাটাকে টোটালি চেঞ্জ করার জন্য আমরা লেয়ারে লেয়ারে একটা পলিসি করতে চাচ্ছি যেখানে অন্ততপক্ষে ইউনিয়ন পর্যায়ে অধিকাংশ প্রবলেমের সলভ করা যায়। উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যদি না হয় সেক্ষেত্রে যেতে হবে, উপজেলা না হলে জেলা পর্যায়ে যাবে, জেলায় না হলে বিভাগীয় পর্যায়ে যাবে, কিন্তু ঢাকায় তেমন কারো যাওয়া লাগবে না। এটাই হচ্ছে বিএনপির বিকেন্দ্রীকরণের একটা মূল লক্ষ্য, যার মাধ্যমে আমরা ঢাকা থেকে চাপ কমাতে চাই। এর পাশাপাশি যেগুলো আমাদের স্থানীয় সরকার রয়েছে সেখানে যেন শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোকে প্রায়োরিটি দিয়ে অন্যান্য পরিষেবা এবং উন্নয়ন কার্যক্রম রয়েছে সেটা আরও বেশি গতিশীল করতে চাই। আওয়ামী লীগের সময় আমরা দেখেছি দলীয়করণের কারণে তারা বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ করতো, যেটা অন্তর্বর্তী সরকার শুরু করেছে। সেখান থেকে উঠে আমরা স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে নিশ্চিত করতে চাই যারা জনগণের প্রতিনিধি, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবেন তাদের মাধ্যমে যেন সেটা রান করানো হয়। বিকেন্দ্রীকরণের একটা অংশ হিসাবে আমাদের যারা স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়ে কাজ করছেন এবং যারা সংস্কারের এই পার্টটা দেখছেন, ওনারা একটা বিষয় বিবেচনা করছেন যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন ওনারা ওনাদের প্রায়োরিটাইজ এরিয়াতে, অর্থাৎ যেই ব্যক্তি যে এলাকার সন্তান সেখানে যদি ওনারা চান ওনারা হয়তো নিজেদের উদ্যোগে সেখানে ট্রান্সফার বা পোস্টিং দিতে পারেন, যেটা বাংলাদেশের বিদ্যমান কাঠামোতে নাই। অর্থাৎ আমরা এমন একটা সিস্টেম করতে চাই যেখানে প্রত্যেকটা জেলায় একটা ভালো স্বাস্থ্যকেন্দ্র নিশ্চিত হবে, ভালো স্কুল কলেজ নিশ্চিত হবে, অন্ততপক্ষে বিভাগীয় পর্যায়ে খুব ভালো একটা বিশ্ববিদ্যালয় নিশ্চিত হবে। প্রয়োজন না হলে কাউকে তার জেলার বাইরে যেতে হবে না। সেটা যদি সুনিশ্চিত করতে হয় তাহলে আমাদের দেখতে হবে যেন শিক্ষকরা ঢাকায় থেকে লোকালি হাজিরা না দেয়, যেটা অনেক ক্ষেত্রে হয়। দেখা যায় অনেক বড় বড় সরকারি কর্মকর্তা রয়েছেন, তাদের যেখানে পোস্টিং তারা সেখানে যাচ্ছেন না, তারা ঢাকায় বসে থেকে হাজিরা দিচ্ছেন। সেই সংস্কৃতি আমাদের টোটালি বন্ধ করতে হবে। আমাদের যদি একটা বিকেন্দ্রীকরণকে শক্তিশালী করতে হয় তাহলে নিশ্চিত করতে হবে আপনার যে ইউএনও আছে তার পরিবারও যেন ওনার সাথে লোকালি থাকেন, যে ওসি সাহেব আছেন ওনার পরিবারও যেন লোকালি থাকেন। তাহলে লোকালি যদি থাকতে হয় সেভাবে আমাদের অবকাঠামো তৈরি করতে হবে
এবং সেখানে যেন মানে একটা নারীর টান থাকে, আমাদের পোস্টিং ট্রান্সফারের সাথে এটাকে অ্যালাইন করতে হবে, সেটা আমরা ইতিমধ্যে বিবেচনা করছি। বিএনপি সেই দল যেটা স্বাধীনতার ঘোষক শিল্পী জিয়াউর রহমানের দল, সুতরাং মুক্তিযুদ্ধের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা আওয়ামী লীগের সময় দেখেছি তারা রাজাকারদের একটা তথাকথিত তালিকা করেছে, দুঃখজনক, কিন্তু তারা একবারের জন্য শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকাও করে নাই, একবারের জন্য প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাও করে নাই। আমরা খুব সুস্পষ্টভাবে বলেছি, নির্মোহভাবে একটা জরিপ করবার মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল তাদের তালিকা করতে চাই, যারা শহীদ হয়েছিলেন তাদের তালিকা করতে চাই, এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে চাই, রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে চাই। এর সাথে রিলেটেড আরও একটা বিষয়, এই যে আমাদের 31 দফাটা প্রণয়ন করেছিলেন 2023 সালে, তখনও জুলাই আগস্টে গণ অভ্যুত্থান হয় নাই। অনেকে একটা কমন প্রশ্ন থাকে যে জুলাই আগস্টে যারা গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন বা 16 বছরে যারা জীবন দিয়েছেন তাদের জন্য কি আছে? সেখানে আমাদের নেতা জনাব তারেক রহমান বেশ কয়েকবার বলেছেন যে এই জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে এবং গত 16 বছরে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদেরও পুঙ্খানুভাবে নির্মোহভাবে তালিকা তৈরি করা হবে, প্রতিটি শহীদ পরিবারকে স্বীকৃতি দেওয়া হবে, ওনাদের পাশে দাঁড়ানো হবে, এবং যে যে এলাকা থেকে উঠে এসেছেন তাদের জন্য অত্র এলাকার সরকারি স্থাপনা বা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নামকরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। এর পাশাপাশি যারা পঙ্গু, যারা চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, অর্থাৎ গণতান্ত্রিক সংগ্রামে যারা আহত হয়েছেন, এই মুহূর্তে কর্মমুখী জীবনে ফিরতে পারছেন না, ওনাদের সাথেও রাষ্ট্রীয়ভাবে দাঁড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। আপনারা যদি দেখেন, বিএনপি তো এখনো সরকারের নাই, কিন্তু আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন আমরা বিএনপি পরিবার রয়েছে, হেলথ সেল রয়েছে, এই ধরনের প্রতিষ্ঠান থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত উদ্যোগ গ্রহণ করে যারা শহীদ হয়েছেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে, কিংবা আমাদের অনেক শহীদ রয়েছে যারা গত 16 বছরে জীবন দিয়েছেন, ওনাদের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের সীমিত সামর্থ্যে যতটা সম্ভব সেটা এখনো করে ওনাদেরকে স্থানীয়ভাবে সহায়তা প্রদান করা হচ্ছে। যখন ইনশাআল্লাহ জনগণের আসবো, তখন আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রতিটি পরিবারের পাশাপাশি এই গণ অভ্যুত্থানেও যারা শহীদ হয়েছেন সবার সাথে এবং পাশে রাষ্ট্রীয়ভাবে থাকবো ইনশাআল্লাহ। এখানে অনেক যুবক রয়েছেন, আমাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে যে ম্যানিফেস্টো হবে সেখানেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশীদারিত্ব থাকবে যুবকদের। আমরা এই জুলাই এবং আগস্টে দেখেছি তরুণদের কি পাওয়ার এবং স্পিরিট, সেটাকে কিন্তু ধারণ করে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে বিএনপি যখন ইনশাআল্লাহ জনগণের ভোটে আসবে, তখন আমাদের যারা শিক্ষিত বেকার রয়েছেন, যুবক যুবতী, তরুণ তরুণী যারা চাকরি পাচ্ছেন না, সেই শিক্ষিত বেকারদের জন্য 1 বছর মেয়াদী রাষ্ট্রীয়ভাবে ভাতা প্রোভাইড করা হবে। তার মানে চাকরি পাওয়ার আগ পর্যন্ত রাষ্ট্র থেকে ওনার চলাচলের জন্য যে অর্থ সেটা তাদের কাছে দেওয়া হবে। অনেকেরই প্রশ্ন যে যুবকদের আকাঙ্ক্ষা কি আমাদের নেতা জনাব তারেক রহমান বুঝেন কিনা, এই প্রশ্ন দেখেছি কয়েকজন যুবক করেছেন। আপনাদের একটু জাস্ট মনে করে দেওয়ার জন্য যে চূড়ান্ত আন্দোলন হয়েছে যে 1 দফার মাধ্যমে সরকার পতনের জন্য, সে 1 দফা সবার আগে বিএনপি দিয়েছিল এবং আমাদের নেতা জনাব তারেক রহমান দিয়েছিলেন। সরকার পতন 8 দফাতেও হয় নাই, 9 দফাতেও হয় নাই, যেটা ছাত্ররা দিয়েছিল হয়েছিল 1 দফায়, সে 1 দফা জনাব তারেক রহমান প্রদত্ত। এই গণ অভ্যুত্থান হয়েছিল কোটা আন্দোলনকে কেন্দ্র করে। এই কোটা সংস্কারের বিষয়ে সবার আগে 2014 সালে ঘোষণা দিয়েছিলেন জনাব তারেক রহমান। ওনার বক্তব্যে উনি লন্ডন থেকে বলেছিলেন বাংলাদেশে যে 56% কোটা রয়েছে সেই 56% কোনোভাবেই হওয়া উচিত না, এবং 5%-এর বেশি কোটা বাংলাদেশে থাকা উচিত না। কোটা সংস্কারের আন্দোলন হয়েছে বাংলাদেশে প্রথমবারের মতো 2018 সালে, এবং 2023-24 সালে সেটা চূড়ান্ত রূপ ধারণ করে। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান প্রথমবারের মতো কোটার কথা বলেছিলেন, যুবকদের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়েছিলেন আজ থেকে 11 বছর আগে 2014 সালে। এর পাশাপাশি আমরা যদি দেখি, যুবকদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন বলেই কিন্তু আমাদের নেতা ওনার 31 দফাতে যুবকদের বিষয়ে অনেক ডিটেলে কথা বলেছেন। আমরা দেখেছি যে অনেক মানুষ বাংলাদেশ থেকে বিদেশে চাকরি করতে যান, কিন্তু চাকরির জন্য পর্যাপ্ত দক্ষতা বা যোগ্যতাটা হয়তো তাদের ভিতরে নাই। ধরুন অনেক সময় হয় বাংলাদেশ থেকে মিডল ইস্টে যাচ্ছেন চাকরি করতে, কিন্তু তার লেবার বা শ্রমিক হিসাবে যাচ্ছেন কোনো নির্দিষ্ট দক্ষতা বা যোগ্যতা ছাড়া। আমাদের একটা পলিসি কি, আমাদের নেতার ভিশন হচ্ছে আমরা আমাদের যে এমবেসিগুলো রয়েছে বিদেশে তাদের মাধ্যমে একটা তালিকা করতে চাই যে কোন দেশে কি যোগ্যতা বা স্কিলের
লোকের প্রয়োজন এবং সেই সংখ্যাটা কত। উদাহরণ হিসেবে আমরা আমাদের কাতার দূতাবাসকে দায়িত্ব দিতে পারি যে তুমি দেখো যে আগামী 1 বছরের ভিতরে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান কতজন প্রয়োজন। কাতার এমবিসি গবেষণা করে দেখলো যে বাংলাদেশ থেকে 2000 ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান না সম্ভব। তখন আমরা এটা আমাদের ভোকেশনাল এডুকেশনে যারা রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা 1000 লোককে সিলেক্ট করে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পাঠাতে পারি। তাহলে কি হবে, একজন অদক্ষ মানুষ যদি গিয়ে সেখানে 50,000 টাকা বেতন পান, একজন দক্ষ মানুষ গিয়ে সেখানে হয়তো দেখা যাবে 80,000 টাকা বেতন পেতে পারেন। আমরা সেই জিনিসটা তৈরি করতে চাই। আমাদের প্রত্যেকটা এমবিসি বা হাই কমিশনের একটা দায়িত্ব যেমন থাকবে সেবা দিয়ে যাওয়া যারা বিদেশি রয়েছেন প্রবাসে, এর পাশাপাশি কিভাবে আমরা সেই জব মার্কেটটাকে বাংলাদেশে জানাতে পারি, কোন দক্ষতার প্রয়োজন, কি যোগ্যতার প্রয়োজন, এবং আমরা আমাদের টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের মাধ্যমে সেটা কীভাবে নিশ্চিত করতে পারি, কীভাবে আমরা তাদেরকে ট্রেনিং দিতে পারি, এ ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করব। এর পাশাপাশি আমাদের যারা যুবক রয়েছেন তাদের জন্য যেন কর্মসংস্থান সহজ হয়, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরও বেশি শানিত করতে চাই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখনও অ্যাপ্রেন্টিসশিপ বা ইন্টার্নশিপ বা ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন, অর্থাৎ একটা ইউনিভার্সিটির সাথে লোকাল যেসব ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান রয়েছেন তাদের সে ধরনের কোনো কোলাবোরেশন বা পার্টনারশিপ নাই এখন পর্যন্ত। আমরা একটা ইকোসিস্টেম তৈরি করতে চাই যার মাধ্যমে যে এলাকার যে লোকাল ইউনিভার্সিটি থাকবে, কলেজ থাকবে, তাদের সাথে সে এলাকার যারা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান থাকবে তাদের একটা সম্পর্ক থাকবে, এবং ইন্টার্নশিপের মাধ্যমে বা 3 মাসের একটা ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আমাদের যারা শিক্ষিত যুবক যুবতী তরুণ তরুণী রয়েছেন ওনারা সেখানে গিয়ে ট্রেনিং নিতে পারেন। আমাদের টোটাল যে যুব নীতিমালা তার মূল বিষয় থাকবে কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার রয়েছেন, এক্ষেত্রে মূল দায় আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন যে ওনাদের ভিতরে প্রয়োজনীয় যোগ্যতা বা দক্ষতাটা দিতে পারছি না, আবার ওনাদের জন্য প্রয়োজনীয় কাজের সংখ্যাও আমরা দিতে পারছি না। যে পরিমাণে গ্র্যাজুয়েট বের হচ্ছে সেই হিসাবে আমরা ভালো কর্মমুখ যাদের সে দক্ষতা রয়েছে সে পরিমাণ যোগ্যতা সম্পন্ন লোক দিতে পারছি না। সুতরাং এখানে রাষ্ট্রের দায়িত্ব দুটা, এক যেন আমাদের যারা যুবক যুবতী রয়েছেন, তরুণ তরুণী রয়েছেন, ওনারা দক্ষ এবং যোগ্য হিসেবে বের হয়ে আসেন, সেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে সংস্কার করা। যে কারণে আমরা বলছি নিড বেসড এডুকেশন, যেই দক্ষতা প্রয়োজন, যেই দক্ষতার নেসেসিটি বা নিড আছে সেটা আমরা তৈরি করতে চাই। এবং এর পাশাপাশি সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে আমরা ব্যাপক পরিমাণ কর্মসংস্থানের খাত তৈরি করতে চাই। রাষ্ট্র শুধু গ্র্যাজুয়েট বা বেকার যুবক তৈরি করলে হবে না, রাষ্ট্রের দায়িত্ব কর্মক্ষেত্র তৈরি করা। আমাদের যদি আজকে যশোর থেকে 5000 গ্র্যাজুয়েট বের হয় তাহলে আমাদের সেই 5000 গ্র্যাজুয়েটের জন্য তো 5000 চাকরির প্রয়োজন হবে। 5000 জন বের হলো আর 1000 চাকরি রয়েছে, তাহলে তো রাষ্ট্রীয়ভাবেই 4000 জন বেকার থাকবে। সুতরাং রাষ্ট্রে এখানে অনেক বেশি নজর দিতে হবে যে কীভাবে আমাদের যারা শিক্ষিত মানুষ রয়েছেন তাদেরকে আমাদের উন্নয়ন কার্যক্রমে অংশীদারিত্বের মাধ্যমে তাদের কাজের সুযোগ তৈরি করা যায়। আমাদের এখানে অনেক নারী রয়েছেন, আজকে নারী নেত্রীরা নিশ্চয়ই জানেন যে শুধু বিএনপিতে না, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই নারীর ক্ষমতায়নের একটা অনেক বড় উদাহরণ হচ্ছে আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। ওনার সময় বাংলাদেশে প্রথমবারের মতন আমরা দেখেছি যে নারীরা যেন ক্ষমতায়িত হয়, সেই জন্য মেয়েদের ক্লাস 10 পর্যন্ত এডুকেশনকে ফ্রি করে দেওয়া হয়েছিল। শহীদ জিয়ার সময় নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় সৃষ্টি করা হয়েছিল, পুলিশ এবং সরকারি জায়গায় নারীদের চাকরির ব্যবস্থা করা হয়েছিল। দেশীয় নেত্রীর সময় প্রথমবারের মতো বাংলাদেশে নারীদের জন্য আলাদা লোনের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল ছোট বড় ব্যবসার জন্য। আজকে যে এনজিওর বিকাশ হয়েছে, এনজিওর মাধ্যমে অনেক নারী ক্ষমতায়ন হয়েছে, সেটাও কিন্তু শহীদ জিয়া এবং দেশীয় নেত্রীর সময় বিকশিত হয়েছিল। রাজনৈতিকভাবে নারীদের ক্ষমতায়ন করার জন্য পার্লামেন্টে নারীদের সংরক্ষিত সিট বাড়ানো, সেটাও শহীদ জিয়ার সময় হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে যতবার নারীর ক্ষমতায়ন হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপি সরকার ছিল অগ্রদূত। সেই আদর্শকে ধারণ করে আমাদের নেতা জনাব তারেক রহমান একটা অনেক বড় ঘোষণা দিয়েছেন, যেটা হয়তো উন্নয়নশীল বিশ্বের জন্য একটা মডেল হতে পারে। উনি ঘোষণা দিয়েছেন যে আমাদের যে ফ্যামিলি কার্ড থাকবে, অর্থাৎ বাংলাদেশের প্রতিটি পরিবারের জন্য একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে কার নামে? সেই বাড়ি যিনি গৃহকর্ত্রী নারী, অর্থাৎ মা বা দাদি বা বোনের নামে। এর মাধ্যমে কি করা হবে? এর মাধ্যমে সেই পরিবারের গৃহকর্ত্রীর নামে একটা কার্ড দেওয়া হবে, যে কার্ডটা বলা হচ্ছে ফ্যামিলি কার্ড। ওই ফ্যামিলি কার্ড দিয়ে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, যেমন চাল, ডাল, চিনি, তেল, আটা, লবণ, এই ধরনের জিনিসের একটা অংশ রাষ্ট্রীয়ভাবে প্রতিটা পরিবারের কাছে পৌঁছে যাবে।
তার মানে একটা পরিবারে শুধুমাত্র নারী গৃহকর্ত্রী থাকলেই পাবেন, নারী গৃহকর্ত্রী যে পরিবারে নাই সেই পরিবারে কিন্তু এই সুযোগটা পাবেন না। নারীর ক্ষমতায়নের জন্য এটা অনেক বড় একটা বিষয়। আর যে প্রোডাক্টগুলো থাকবে, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো যাবে, এটা আবার কৃষির সাথে সম্পৃক্ত। কারণ শুধুমাত্র সেগুলোই দেওয়া হবে যেগুলোতে আমরা বাংলাদেশে উৎপাদনের দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ আমরা সেই প্রোডাক্ট দিব না যেটা আমাদের ইম্পোর্ট করে আনতে হবে। এটাও কিন্তু আওয়ামী লীগের সাথে একটা বড় পার্থক্য। আওয়ামী লীগ থাকলে চিন্তা করে কি ইম্পোর্ট করবে, 10 টাকা জিনিস 100 টাকা দেখে নিয়ে আসবে। আমরা তা না, আমরা কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য বলেছি যেই প্রোডাক্টটা আমরা 100% নিজেরা প্রডিউস করতে পারবো, উৎপাদন করতে পারবো, শুধুমাত্র সেগুলি দিয়ে আমরা এই কার্যক্রমটা করবো। এবং প্রতি বছরে বা প্রতি সিজনে আমাদের যে পরিমাণ প্রোডাকশন হচ্ছে, যে প্রোডাক্টের উপর এভাবে হয়তো এটা চেঞ্জ হতে পারে। এমন হতেই পারে যে এক সিজনে লবণ যাচ্ছে, কারণ লবণে আমরা স্বয়ংসম্পূর্ণ, পরের সিজনে হতে দেখা যাবে লবণের বদলে চিনি দিচ্ছি, চিনিতে আমরা স্বয়ংসম্পূর্ণ হবো। এই পুরো জিনিসটার সাথে আরেকটা জিনিস রিলেটেড, যেটা বলছিলাম, আমাদের অনেক ক্লোজ ইন্ডাস্ট্রি রয়েছে, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে গত 16 বছরে। আমরা এইভাবে প্রায়োরিটি ধরে কৃষি খাতে যেগুলোকে আমরা অগ্রাধিকার দিতে পারি, আমাদের রাষ্ট্রের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা এই বন্ধ খাতগুলো খুলে দিব, কৃষকের খামারিদের ক্ষমতা নিশ্চিত করবো ইনশাল্লাহ। শিক্ষাক্ষেত্রে আমাদের নেতা জনাব তারেক রহমান খুব ডিটেইলে আলোচনা করেছেন। আমরা কিছুটা বলেছি ইতিমধ্যে যে আমরা চাই এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে কেউ শুধুমাত্র সার্টিফিকেটের জন্য পড়াশোনা করবে না। এটা একটা সামাজিক আন্দোলন। কারণ আমাদের অনেকে আছে যারা পড়াশোনা করছে, 4 বছর মেয়াদে পড়াশোনা করছেন, কিন্তু ডিগ্রি নেওয়ার পরে চাকরি পাচ্ছেন না। চাকরি পেলেও এটা আমাদের একটা দুঃখজনক সামাজিক কাঠামো যে একজন গ্র্যাজুয়েট দেখা যায় 4 বছর পড়াশোনা করার পর হয় বেকার, অথবা 12 বা 13 হাজার টাকা চাকরিতে ঢুকছেন। অথচ তার বিপরীতে হয়তো অনেক সময় দেখা যায় গার্মেন্টসের একজন ওয়ার্কার, সে হয়তো 5 বা 6 পর্যন্ত পড়েছে, তার কিন্তু বেতন হয়ে যাচ্ছে 20,000 টাকা। তার মানে কি এটা রাষ্ট্রীয় কাঠামো একটা ইমব্যালেন্স। এবং আমরা যদি দেখি ফ্যাসিবাদ বা স্বৈর শাসন যেসব জায়গায় তৈরি হয়, সব জায়গায় তারা সমাজকে অস্থিতিশীল রাখার জন্য এই ধরনের একটা ইমব্যালেন্স তৈরি করে। আমাদের ধারাবাহিকভাবে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের যারা শিক্ষিত হচ্ছে তারা ততটুকুই শিক্ষা নেবে যতটুকু তাদের জীবনকে গড়বার জন্য প্রয়োজন। তাদের মধ্যে শুধু শিক্ষা ব্যবস্থায় সেই দক্ষতা এবং যোগ্যতাটাকে আমরা তৈরি করে দিতে চাই। সবার যে ইউনিভার্সিটিতে যেতে হবে তা কিন্তু না। অনেকে আছে ইউনিভার্সিটিতে যাওয়ার পরও বেকার, আবার অনেকে আছে যারা হয়তো দেখা যায় এইচএসসি পাস করার পর অনেক ভালো ইনকাম করছে। কারণ হয়তো 3 মাস মেয়াদে একটা কোর্স থাকতে পারে, 6 মাস মেয়াদে একটা কোর্স থাকতে পারে। সেই কোর্সটা করার পরেই কিন্তু সে খুব ভালো একটা চাকরি পেতে পারে, দেশেও পেতে পারে, দেশের বাইরেও পেতে পারে। সুতরাং আমাদের এই জিনিসটাকে প্রায়োরিটাইজ করতে হবে যে আমাদের কোন কোন টেকনিক্যাল স্কিলের প্রয়োজন, আমাদের কোন কোন ভোকেশনাল ট্রেনিংয়ের প্রয়োজন, কোন কোন ক্ষেত্রে আমাদের ঘাটতি রয়েছে যোগ্যতা, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে সেটাকে কানেক্ট করে দেবো। আমাদের বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষাবিদ রয়েছে, বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে তারা পড়াশোনা করে, তারা ভালো ভালো জায়গায় গবেষণা করে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষকতা করে। আমরা তাদের জন্য একটা সিস্টেম গড়ে তুলতে পারি যেখানে তারা অন্তত বছরে একবার তাদের ছুটির সময় বাংলাদেশে আসতে পারে, আমাদের উন্নয়নে অংশীদার হতে পারে, আমাদের লোকাল ইউনিভার্সিটির সাথে তারা রিসার্চের গবেষণার কাজ করতে পারে, পার্টনারশিপ তৈরি করতে পারে। সুতরাং আমরা শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে ঢেলে সাজাতে চাই যেখানে শুধুমাত্র নাম তো আসছে সার্টিফিকেট না, আমরা প্রত্যেকটা সার্টিফিকেট দেবো সেই অর্থে যেন শিক্ষার পাশাপাশি তারা তাদের প্রয়োজনীয় রিয়েল ওয়ার্ল্ড ট্রেনিং, অর্থাৎ বাস্তব জীবনে যে দক্ষতার প্রয়োজন সেটা টেকসইভাবে তারা অর্জন করতে পারে। এর অংশ হিসাবে আমাদের একটা পরিকল্পনা আছে, যেটা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা যেমন শুধুমাত্র পরীক্ষা দিয়ে লিখিত আকারে, এর পাশাপাশি হতে পারে যে আমাদের যে এডুকেশন সিস্টেম হবে সেখানে অন্যান্য আরও কিছু জিনিস অ্যাড করা যেতে পারে, যেমন প্রেজেন্টেশন অ্যাড করা যেতে পারে, পাওয়ার পয়েন্ট অর্থাৎ প্রত্যেকে যেন কম্পিউটার ইউজ করতে পারে সেটাকে ম্যান্ডেটরি করা যেতে পারে। আমরা বর্তমানে বাংলা ভাষা অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছি, তার পাশাপাশি ইংরেজিকে ম্যান্ডেটরি করে দেওয়া হবে যেন সবাই ইংরেজিতে বলতে, লিখতে এবং পড়তে পারে। এর পাশাপাশি আমাদের নেতার একটা অনেক বড় ভিশন আছে, উনি এটা গত প্রায় 13 বছর ধরে বলে আসছেন, 2011 সাল থেকে। সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশে বাংলা এবং ইংরেজির বাইরে উনি চান তৃতীয় বা চতুর্থ অন্ততপক্ষে একটা বা দুইটা ভাষা যেন বাধ্যতামূলক করা হয়। অর্থাৎ বাংলাদেশে থেকে আমাদের শিশুরা কেউ ফ্রান্সের ভাষা, কেউ জার্মানির ভাষা, কেউ আরবের ভাষা, এসব ভাষা কিন্তু তারা শিখতে পারে। শিক্ষার মাধ্যমে তারা এখান থেকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে। তার মানে আপনি একবার চিন্তা করুন, অনেকে আছে যারা জাপানে যেতে চায় বা যায় কিন্তু জাপানিজ ভাষা পারে না বলে সেখানে খুব ভালো বেতন পায় না। অর্থাৎ সেখানে জাপানি ভাষা পারলে বেতন হবে 70,000 টাকা, জাপানি ভাষা না পারলে বেতন হবে 30,000 টাকা। অধিকাংশ জায়গায় তাই হবে। আমরা যদি এখান থেকে তাদেরকে ভাষা শিক্ষা দিয়ে পাঠাতে পারি তাদের ইনকামটা অনেক বাড়বে।
এখন অনেক ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের কাজ আছে। সেই ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের ভাষায় লিখতে হয়, তাদের ভাষায় কথা বলতে হয়। আমাদের এখান থেকে সে কাজগুলো করতে পারে না। অনেক কাজ আছে জার্মানির, অনেক কাজ আছে ইটালির, সে কাজ বাংলাদেশ থেকে আমরা করতে পারি না, কারণ কি আমরা সেই ভাষা পারি না। আমরা যখন আমাদের শিশু কিশোর থেকে ভাষাটা শিখাবো, এখানে বসেই কিন্তু একজন ইটালিয়ানের সাথে কথা বলে ইটালির একটা ভাষা বাংলাদেশে বসে ফ্রিল্যান্সিংয়ে করতে পারবে। তার মানে আমাদের একটা বড় সুবিধা কি হবে, এই বাংলাদেশে বসে থেকে তারা বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবে, বিশ্বের যে কোনো জায়গার কাজ তারা বাংলাদেশে বসে করতে পারবে। এর মাধ্যমে তাদের ইনকাম অনেক বেড়ে যাবে। আমরা চিন্তা করুন যে একটা মানুষ হয়তো শ্রমিক হিসেবে আরবের কোনো একটা দেশে যাচ্ছে, হতে পারে সৌদি আরবে, কিন্তু সে আরবের ভাষা পারে না। সেখানে গিয়ে 2-3 বছর থাকার পরে হয়তো ভাষাটা শিখলো, সেই যে সুযোগ সুবিধা পাবে, তার থেকে যদি আমরা বাংলাদেশ থেকে তাকে আরবি ভাষা শিখে পাঠাই, অবশ্যই তার কর্মক্ষেত্র আরও অনেক বেশি বিকশিত হবে, তার কাজের সুযোগ আরও অনেক বাড়বে। সুতরাং আমরা ভাষার একটা বিপ্লব এই বাংলাদেশে গড়ে তুলতে চাই। এর পাশাপাশি আরও একটা জিনিস, একবার চিন্তা করুন, সারা বাংলাদেশে যদি আমরা একটু 5টা ভাষাও শিক্ষার ব্যবস্থা করি, প্রত্যেকটা ভাষাতে অন্তত পক্ষে 15,000 করে শিক্ষকের প্রয়োজন হবে সেটা শেখানোর জন্য। তার মানে এই ভাষা শিক্ষা প্রদানের জন্য, অনেক শিক্ষকের প্রদানের জন্য সেখানে প্রচুর কর্মক্ষেত্র তৈরি হবে। আমাদের যত আধুনিক ভাষা শিক্ষার প্রয়োজন, তত আধুনিক শিক্ষকের প্রয়োজন, সেই শিক্ষকদের কর্মসংস্থান তৈরি হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে বাংলাদেশে ভবিষ্যতে উপস্থিত নেতৃবৃন্দ, জোহরের আজান দিয়েছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, মেহেরবানি করে আপনাকে অস্থির হবেন না। আমরা দুপুর 2টো নাগাদ আমাদের প্রোগ্রাম শেষ করবো ইনশাল্লাহ, যাতে করে আপনারা জোহরের নামাজ আদায় করতে পারেন। আপনারা যখন প্রোগ্রাম শেষে আপনারা এখানেই অবস্থান করবেন, আপনাদের এখানে দুপুরের খাবার পরিবেশন করা হবে। এরপরে আপনারা পাশে মসজিদ আছে, মহিলাদিগের উপরেও নামাজের বন্দোবস্ত আছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা সকাল থেকে এতক্ষণ যেহেতু অপেক্ষা করেছেন, এই আয়োজনটি শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে অবস্থান করবেন এবং কোনোভাবেই বিচলিত হবেন না। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। শিক্ষাক্ষেত্রে আমাদের নেতা জনাব তারেক রহমান একটা কথা বেশ কথা বলেছেন যে বাংলাদেশকে যদি বদলে দিতে হয় তাহলে তার ভিত্তি হতে হবে শিক্ষা খাত,
আর শিক্ষা খাতকে যদি বদলে দিতে হয় তাহলে একটা বড় ভূমিকা থাকবে যারা প্রাইমারি শিক্ষক হিসেবে কাজ করছেন ওনাদের ক্ষেত্রে। সুতরাং যারা প্রাইমারি শিক্ষক হিসেবে রয়েছেন ওনাদের সুযোগ সুবিধা যেন বাড়ানো হয়, ওনাদের যেন অত্যন্ত মর্যাদার সাথে প্রাইমারি শিক্ষকতাকে একটা ডিগনিফাইড প্রফেশন হিসেবে ট্রিট করেন, সেভাবে আমরা ওনাদেরকে সব ধরনের রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করতে চাই। এই সব কিছুর মাধ্যমে কিন্তু শিক্ষা খাতে আমরা আমাদের জিডিপি 5% বিনিয়োগ করতে চাই। জিডিপি 5%-এর বিনিয়োগ কিন্তু অনেক বড় বড় দালান কোঠা করার মতো না, আওয়ামী লীগ যেভাবে করেছে। মূল উদ্দেশ্য হবে শিক্ষার কারিকুলামটাকে মডার্ন করা, শিক্ষার গুণগত মান পরিবর্তন করা, শিক্ষাকে আরও অনেক বেশি কর্মমুখী করা, শিক্ষাকে এমনভাবে গড়ে তোলা যেখানে রিয়েল ওয়ার্ল্ডে বা বাস্তব জীবনে কাজের জন্য যে যোগ্যতার প্রয়োজন, যে দক্ষতার প্রয়োজন সেটা নিশ্চিত করা। এর পাশাপাশি বহু ভাষার জন্য আমরা যদি ধরি প্রত্যেকটা ভাষাতে 15,000 করে শিক্ষক লাগবে, এক একটা ভাষা করে 5টি ভাষা তো অন্ততপক্ষে প্রায় অনেক 75,000 শিক্ষক নিয়োগ এখানেই সম্ভব। তো এই যে বিপুল পরিমাণ শিক্ষক আমাদের নিয়োগ করতে হবে, সেই শিক্ষকদের খরচ রয়েছে, সেই শিক্ষকদের যোগ্যতা রয়েছে, বিদেশ থেকে ট্রেনার আনতে হবে, বাংলাদেশ থেকে অনেকে বিদেশে ট্রেনিংয়ে পাঠাবো। আমরা একটা শিক্ষা বিপ্লব করতে চাই এই সংস্থা প্রস্তাবনার মাধ্যমে, যার মূল লক্ষ্য হবে এই বাংলাদেশের বুকে থেকে আমাদের পরবর্তী প্রজন্মের যে শিশু কিশোররা রয়েছেন তারা যেন বিশ্ব নাগরিক হিসেবে গড়ে ওঠে। স্বাস্থ্যক্ষেত্রে আমাদের একটা বড় পরিকল্পনা হচ্ছে সবার জন্য স্বাস্থ্যনীতি নিশ্চিত করা, অর্থাৎ বাংলাদেশের প্রতিটি মানুষ যেন ওনাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পান সেটা নিশ্চিত করার জন্য আমরা এখানে যারা ডাক্তার রয়েছেন সেই ডাক্তারের সংখ্যা বাড়াতে চাই, যারা নার্স রয়েছে নার্সের সংখ্যা বাড়াতে চাই, যারা টেকনিশিয়ান রয়েছে টেকনিশিয়ানের সংখ্যা বাড়াতে চাই। এর পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে পল্লী চিকিৎসকের ব্যবস্থা করেছিলেন সারা বাংলাদেশ জুড়ে, আমরা সেটিকে আবার নতুনভাবে সারা দেশ জুড়ে শুরু করতে চাই। এই পল্লী চিকিৎসকদের ক্ষেত্রেও আলাদাভাবে প্রায়োরিটি দেওয়া হবে আমাদের যারা নারী রয়েছে সেই নারীদেরকে, এবং এর মাধ্যমেও দেশ জুড়ে অনেক বেশি পরিমাণে কর্মসংস্থান তৈরি করা সম্ভব। স্বাস্থ্য খাতেও আমাদের জিডিপি 5% বিনিয়োগ করা হবে এবং এর মূল উদ্দেশ্য হবে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যেখানে আমরা বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে অন্ততপক্ষে উপজেলা পর্যায়ে আমাদের অধিকাংশ স্বাস্থ্য সমস্যার সমাধান পাই। বর্তমানে আমরা যে রাষ্ট্র ব্যবস্থা দেখছি সেখানে দেখা যায় খুব সহজেই একটি এক্স-রে করতে যদি করা হয় সেটার জন্য অনেক দূর যেতে হয়। অনেক মানুষ আছে যাদের হার্টের সমস্যা হয়, নর্মাল একটা ইসিজি করবেন অনেক দূর যেতে হয়, ইকো করবেন অনেক দূর যেতে হয়। সেখান থেকে বেরিয়ে এসে আমরা উপজেলা পর্যায়ে একটা খুব শক্তিশালী স্বাস্থ্যকেন্দ্রের ফরম্যাটে ফেরত যেতে চাই, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুরু করেছিলেন, এবং এর মাধ্যমে আমরা নিশ্চিত করব যে অধিকাংশ স্বাস্থ্যসেবা আমরা আমাদের বিকেন্দ্রীকরণের অংশ হিসাবে প্রাথমিকভাবে ইউনিয়ন পর্যায়ে পাবো, ইউনিয়ন পর্যায়ে না হলে পরবর্তীতে শুধুমাত্র আমরা উপজেলা পর্যায়ে যাব। এর জন্য আমাদের ল্যাব ফ্যাসিলিটি বাড়াতে হবে, এর জন্য টেস্টিং ফ্যাসিলিটি বাড়াতে হবে, এর জন্য ডাক্তার এবং নার্সের সংখ্যা বাড়াতে হবে, এবং এর জন্য শহীদ জিয়ার মতন করে সারা বাংলাদেশ ব্যাপী পল্লী চিকিৎসকের বিশেষত নারীদেরকে প্রায়োরিটি দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। আমরা যদি দেখি কৃষি বিপ্লব ঐতিহাসিকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় হয়েছিল, এবং সেই কৃষি বিপ্লবের মাধ্যমে সত্যিকার অর্থে কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়েছিল। আওয়ামী লীগের গত 16 বছরে কৃষি খাতে বা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার নামে লক্ষ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে, কিন্তু দুঃখজনক হচ্ছে এই ভর্তুকির টাকা প্রায় পুরোটাই লুটপাট হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগের অনেক বড় বড় সিন্ডিকেটের লোকজন ছিল যারা কীটনাশক আমদানি করত, যারা জ্বালানি আমদানি করত, যারা সার আমদানি করত, যারা বীজ আমদানি করত। কৃষিতে যে ভর্তুকি রাষ্ট্রের টাকা তারা নিয়ে লুটপাট করে খেত, কিন্তু যারা সত্যিকার কৃষক তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হতো না। এই কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন কৃষি খাতে সংস্কারের অংশ হিসেবে আমরা চাই মধ্যস্বত্বভোগীর সংখ্যা পর্যায়ক্রমে যতটা কমিয়ে আনা যায় এবং সত্যিকার অর্থে যেন কৃষক বেনিফিটেড হয়। যারা বড় বড় ইম্পোর্টার, যে হাজার কোটি টাকার যা ব্যবসা, তার জন্য তো ভর্তুকি দেওয়া হয় নাই, ভর্তুকি দেওয়া হচ্ছে সেই প্রান্তিক গ্রামের একজন কৃষকের জন্য। এই কারণে আমরা কৃষি ভর্তুকি দিতে চাই এমনভাবে যে যাদের ফল ফসল সবজি উৎপাদন করছেন, যারা মাছ মাংস বা ডিম উৎপাদন করছেন, তারা যেন এই সুযোগটা সরাসরি পান। এর জন্য আমরা প্রান্তিক পর্যায়ে প্রত্যেকটা খামারি বা চাষি বা কৃষকের জন্য ইন্স্যুরেন্স তার ব্যবস্থা করতে চাই। এর পাশাপাশি পুরো বাজার ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে চাই। আজকে যে বাজার ব্যবস্থা আমরা দেখছি যে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে গিয়েছে, বাজারে গিয়ে অনেকেই ঠিকমতো তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারছেন না।
কারণ কি? কারণ একটা জিনিস যার উৎপাদন ব্যয় হয়তো 5 টাকা, কৃষকের বেচতে হচ্ছে কখনো কখনো লসে, কিংবা সে যদি 6 টাকা বেচে ঢাকায় যেতে যেতে সেটার দাম হয় 15 টাকা 20 টাকা। এই গ্যাপটার কারণ কি? গ্যাপটার কারণ বাজার ব্যবস্থা। এখানে আওয়ামী লীগের সময় সিন্ডিকেট হয়েছে, আমরা সেই ব্যবস্থাটাকে টোটালি ঢেলে সাজাতে চাই। এর জন্য আমাদের প্রস্তাবনা হচ্ছে আমরা কৃষিক্ষেত্রে একটা অনেক বড় সংস্কারের অংশ হিসাবে ইউনিয়ন পর্যায়ে একটা ক্রয় কেন্দ্র তৈরি করব রাষ্ট্রীয়ভাবে। সেই ক্রয় কেন্দ্রে সেই ইউনিয়নের যেসব চাষি বা কৃষক বা খামারি রয়েছেন ওনাদের উৎপাদিত পণ্য রাষ্ট্র ওনাদের যে উৎপাদন ব্যয় তার সাথে অন্ততপক্ষে 10% প্রফিট দিয়ে কিনে দেবে। কিনে নেওয়ার পরে রাষ্ট্র তার বাজার ব্যবস্থার মাধ্যমে মধ্যশক্তিভোগী সিন্ডিকেট মাঝখানে যে চাঁদাবাজ আছে তাদের সংখ্যা যতটা পারে কমিয়ে বড় বড় বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতে নিয়ে যাবে। এর মাধ্যমে কি হবে? এক, আমাদের যে চাঁদাবাজির সংখ্যা কমে আসবে রাস্তায়, আমাদের যে মধ্যশক্তিভোগীর একটা বড় নেটওয়ার্ক ছিল আমেরিকার মধ্যে সেটা অনেকটা কমে আসবে, কৃষক অন্তত 10% প্রফিট নিশ্চিতভাবে পাবে, এবং এন্ড ইউজার বা যারা শেষ পর্যন্ত কিনছেন আমরা অনেক কম দামে কিনতে পারবো। সারা বাংলাদেশের মূল্যস্ফীতির সংখ্যাটা কমে আসবে। এর পাশাপাশি আরও একটা লাভ হচ্ছে, এই সিস্টেমটা যখন ডেভেলপ করতে হবে তখন ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা ক্রয় কেন্দ্রের সাথে অনেক বড় বড় কোল্ড স্টোরেজ তৈরি করতে হবে। সেখানে যারা বিকেন্দ্রীকরণভাবে অফিসগুলো চালাচ্ছেন, আমাদের ইউনিয়ন অফিস থাকতে পারে, আমাদের লোকাল সরকারি অফিস থাকতে পারে, সেগুলো আরও শক্তিশালী করতে হবে, সেগুলোতে অনেক লোক বল দিতে হবে। এর মাধ্যমে অনেক কর্মসংস্থান তৈরি হবে। তার মানে এক, বাজার ব্যবস্থা সংস্কার করা হবে, 2, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হবে, 3, বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে অনেকগুলো কর্মসংস্থান তৈরি হবে, এবং 4, একে কেন্দ্র করে কোল্ড স্টোরেজ সহ একটা বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন তৈরি হবে। এটা সরাসরি আমাদের বিকেন্দ্রীকরণের সাথে জড়িত হয়ে পড়বে। এর মাধ্যমে আমরা বিশ্বাস করি আজকে যে বাজার ব্যবস্থা রয়েছে, যে কৃষককে অনেক লস করে বেচতে হচ্ছে আর আমরা যারা কিনছি আমাদের অনেক বেশি দামে কিনতে হচ্ছে, এই পুরো ব্যবস্থাটা ঘুরে গিয়ে এমন হবে কৃষকের প্রফিটও নিশ্চিত হবে, আমরাও সম্ভাব্য সর্বনিম্ন মূল্যে কিনতে পারবো, বাজারে জিনিসপত্রের দাম অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। আমাদের নেতা জনাব তারেক রহমান এই নিয়ে অনেক এক্সপার্টদের সাথে কথা বলছেন দেশে বিদেশে, এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে একটা সামাজিক সংস্কারের একটা বড় আন্দোলন করা সম্ভব, যেখানে আমরা কৃষি এবং কৃষকের অধিকার ইনশাআল্লাহ সুনিশ্চিত করতে পারবো। সড়ক, রেল আর নৌপথের ক্ষেত্রে আসলে আমাদের নতুন করে কোনো কিছু করার নাই। বিএনপি যে উন্নয়ন করেছিল শুধু সেটা করলেই হবে, আর আওয়ামী লীগ যেভাবে তথাকথিত উন্নয়ন করেছিল সেটা না করলেই হবে। আওয়ামী লীগের সময় আমরা দেখেছি মেগা প্রজেক্ট, মেগা করাপশন তারা করেছে, লক্ষ কোটি টাকার প্রজেকশন করেছে, অনেক বড় বড় বিদ্যুতের প্রজেক্ট করেছে, সেখান থেকে 1 মেগাওয়াট বিদ্যুৎ হয় নাই। তারা অনেকগুলো উন্নয়ন করেছে, আমরা সেখানে বড় সেতুর কথা বলতে পারি, মেট্রো রেলের প্রজেক্টের কথা বলতে পারি, রূপপুর বা রামপুরের প্রজেক্টের কথা বলতে পারি। প্রত্যেকটা ক্ষেত্রে তারা 15 গুণ, 20 গুণ, 25 গুণ করে খরচ করেছে। ওয়ার্ল্ড ব্যাংক একটা গবেষণা দেখিয়েছে বাংলাদেশের প্রতি কিলোমিটার রাস্তা করতে যত খরচ হয় পৃথিবীর কোথাও নাকি এত খরচ হয় না, সারা পৃথিবীতে সর্বোচ্চ। ওয়ার্ল্ড ব্যাংকের সেই রিপোর্টে লিখেছে বাংলাদেশে 1 কিলোমিটার ব্রিজ করতে যত খরচ হয় সেটাও নাকি সারা পৃথিবীতে সর্বোচ্চ। তার মানে পুরোটাই ছিল লুটপাটের উন্নতি। সেখান থেকে বেরিয়ে এসে আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা ইতিপূর্বে যেভাবে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক উন্নয়ন করেছি, বাংলাদেশের সকল মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য করেছি, সেটাই নতুনভাবে করতে চাই। বাংলাদেশে ঢাকার ফার্স্ট ফ্লাইওভারের কথা যদি আমরা চিন্তা করি, ঢাকা চিটাগাংয়ের ফার্স্ট হাইওয়ের কথা যদি আমরা চিন্তা করি, যমুনা সেতুর কথা বলতে পারি, পদ্মা সেতুর প্ল্যানিংয়ের কথা বলতে পারি, কর্ণফুলী টানেলের প্ল্যানিংয়ের কথা বলতে পারি, প্রত্যেকটা মেগা প্রজেক্ট কিন্তু আসলে হয় বিএনপির সময় করা হয়েছিল অথবা বিএনপির সময় তার প্ল্যানিং করা হয়েছিল। আওয়ামী লীগ এসে তার থেকে 20 গুণ 30 গুণ বেশি দাম দিয়ে লুটপাটের জন্য ভিক্ষাবৃত্তির মাধ্যমে বিদেশ থেকে লোন করে সে প্রজেক্টগুলো কার্যকর করেছিল। আমরা এই সংস্কৃতি টোটালি বন্ধ করতে চাই। এর পাশাপাশি যেহেতু বাংলাদেশ ইম্পোর্ট এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড দেশ, আমরা আমাদের যে বন্দরগুলো রয়েছে, চিটাগাং পোর্ট রয়েছে, ঢাকা চিটাগাং এয়ারপোর্ট রয়েছে, মংলা বন্দর সহ সমুদ্র বন্দরের পাশাপাশি যেসব স্থল বন্দর রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে আরও আধুনিকায়ন করতে চাই। সেখানে কাস্টমস এবং বন্ডের যে জটিলতা রয়েছে সেগুলো নিরসন করতে চাই, যতটা সম্ভব দুর্নীতিমুক্ত করতে চাই। সামগ্রিকভাবে আমরা সেই উন্নয়ন চাই যেখানে ওই যে রডের বদলে বাস দিয়ে আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছিল, এই সংস্কৃতি টোটালি বন্ধ হয়, এবং যেখানে যতটুকু করা প্রয়োজন সেখানে যাচাই বাছাইয়ের মাধ্যমে ততটুকু খরচ করে পর্যায়ক্রমে দুর্নীতি কমে আনার জন্য আমরা কার্যকর উদ্যোগ গ্রহণের চেষ্টা করবো ইনশাআল্লাহ। জলবায়ুর ক্ষেত্রে যদি আমরা দেখি, বাংলাদেশে না পৃথিবীতে একটা বড় উদাহরণ রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচি। আমরা আবারও ইনশাআল্লাহ জনগণের ভোটে আসলে সেই খাল এবং নদী খনন এবং পুনঃখনন কর্মসূচিকে
নতুনভাবে শুরু করব। সুন্দরবন থেকে শুরু করে প্রতিটি জায়গায় আমরা দেখেছি বন জঙ্গল উজাড় করে দিয়ে তথাকথিত উন্নয়নের নামে মেগা প্রজেক্ট হয়েছে। সেগুলো যতটা সম্ভব আমরা সরে আসার জন্য উদ্যোগ গ্রহণ করব এবং ভবিষ্যতে যে কোনো উন্নয়নের ক্ষেত্রে আমাদের একটা বড় ক্রাইটেরিয়া হবে কোনো কৃষি জমিতে আমরা হাত দিতে চাই না। কৃষি জমি কৃষিকাজ করবে, অকৃষি জমি যেগুলো রয়েছে সেগুলোতে উন্নয়ন হবে এবং আমাদের ন্যাচারাল যে রিসোর্স রয়েছে পার্শ্ববর্তী সুন্দরবন এবং অন্যান্য জায়গাগুলোতে আমরা সেগুলোতে হাত না দিয়ে যতটা সম্ভব রিজার্ভ করতে চাই। আমরা দেশনেত্রীর সময় দেখেছি দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে, উপজেলা পর্যায়ে বৃক্ষ মেলা হয়েছে। সেই সংস্কৃতি আমরা ফেরত আনবো এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে বিএনপি আসলে ইনশাল্লাহ 5 বছরে 5 কোটি অনেক বড় আকারে গাছ সারা বাংলাদেশ জুড়ে রোপণ করা হবে। তার একটা বড় অংশ হবে সমুদ্র বন্দরকে ঘিরে, তার একটা বড় অংশ হবে আমাদের দেশের সীমানাকে কেন্দ্র করে, কোস্টাল বেল্টকে কেন্দ্র করে, যার মূল উদ্দেশ্য একটা গ্রিন এবং ক্লিন বাংলাদেশ আবারও তৈরি করা ইনশাল্লাহ। আইটির ক্ষেত্রে আমরা দেখেছি আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ স্লোগান করেছে, তারা এখানেও লক্ষ কোটি টাকা লুটপাট করেছে, কিন্তু সত্যিকার অর্থে কোনো উন্নয়নমূলক কাজ তারা আইটির ক্ষেত্রে করে নাই। আমরা আইটির ক্ষেত্রে সেটাই করতে চাই যার মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আমরা আমাদের কৃষিক্ষেত্রে হেলথ কার্ডের কথা বলেছি, ফ্যামিলি কার্ডের কথা বলেছি, প্রত্যেকটা নারীর নামে। এই প্রত্যেকটা যদি করতে হয় আমাদের ডাটাবেসের প্রয়োজন হবে। আমরা যদি হেলথ কার্ড করার মাধ্যমে বাংলাদেশের সব মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই তখনও আইটির প্রয়োজন হবে। আইটির মাধ্যমে আমরা একটা ডাটাবেস বা তথ্য ভান্ডার তৈরি করতে চাই যেখানে বাংলাদেশের কোন মানুষের কত আয়, তাকে রাষ্ট্র কী সুযোগ সুবিধা দিতে পারে সেগুলো আমরা নিশ্চিত করব। আমরা দেখেছি আওয়ামী লীগের সময় বিভিন্ন ভাতা কার্ডকে নিয়ে কিভাবে রাজনীতিকরণ করা হয়েছে। তারা ম্যানুয়ালি ভাতা কার্ড করতো, একটা এলাকায় যদি 5,000 ভাতা কার্ড থাকতো দেখা যেত 5,000 ভিতরে 3,000ই তাদের লোকজনের ভিতরে ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে। যারা প্রকৃত অর্থে ভাতা পাওয়ার যোগ্য, যারা বৃদ্ধ, যারা বিধবা, যারা নিঃসন্তান, যারা পঙ্গু, তারা কেউ সেই সুযোগ সুবিধাগুলো সে অর্থে পায় নাই। আমরা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইটি প্রয়োগের মাধ্যমে সত্যিকার অর্থে যাদের প্রয়োজন সামাজিক বেষ্টনী সেবা যাদের প্রাপ্য ওনারা যেন সেটা পান সেটা নিশ্চিত করতে চাই। এর পাশাপাশি বাংলাদেশের যারা তরুণ, যারা যুবক, ওনারা একটা দীর্ঘদিনের প্রত্যাশা যেন বাংলাদেশের পেপাল সহ সহজে পেমেন্টটা ওনারা আউটসোর্সিং বা ডাটা প্রসেসিং এইসব কাজের মাধ্যমে পেতে পারেন। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আওয়ামী লীগ পেপাল আনে নাই কারণ তারা বাংলাদেশ থেকে মানি লন্ডারিং করতে চেয়েছে। বিদেশ থেকে বাংলাদেশে সহজে টাকা আসুক যাক এটা তারা কখনোই চায় নাই, তাহলে তারা এভাবে মানি লন্ডারিং করে টাকা সহজে বাংলাদেশ থেকে নিতে পারতো না। আমরা বলেছি বিএনপি সরকারে আসলে ইনশাল্লাহ একদম অতি গুরুত্বের সাথে দ্রুততার সাথে বাংলাদেশের পেপাল ইন্ট্রোডিউস করা হবে এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের তথ্য এবং অর্থের আদান প্রদান যেন ব্যাংকিং চ্যানেল খুব সহজে করা যায় সেটা আমরা সুনিশ্চিত করি ইনশাল্লাহ। মহাকাশ গবেষণা বা আণবিক শক্তির বিষয়ে সর্বপ্রথম বাংলাদেশে কাজ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনার আদর্শকে ধারণ করে বাংলাদেশ যেন সত্যি তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে যায়, বিশ্বের অন্যান্য দেশের সাথে পাল্লা দিতে পারে সেটা আমরা নিশ্চিত করব। আমাদের এই বাংলাদেশের প্রায় সবাই ফেসবুক, ইউটিউব, গুগল, গ্রামীণ পর্যায়ে অনেক টিকটক এগুলো ব্যবহার করি। আমাদের এখানে কোটি কোটি ইউজার রয়েছে বা ব্যবহারকারী রয়েছে যারা ফেসবুকের মাধ্যমে একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখি। দুঃখজনক হলেও সত্য 15 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করি কিন্তু বাংলাদেশে ফেসবুকের কোনো অফিস নাই। ভারত বা সিঙ্গাপুর থেকে তারা আমাদেরকে চালায়। এই ক্ষেত্রে আমাদের একটা চিন্তাধারা হচ্ছে আমরা তাদেরকে বাংলাদেশে আসার জন্য আহ্বান জানাবো। বাংলাদেশে আসার জন্য যে অবকাঠামো বা পলিসি সাপোর্ট দরকার হয় সেটা আমরা তাদেরকে দিব। বড় বড় তথ্য প্রযুক্তি কোম্পানিগুলো যেন বাংলাদেশে এসে এখানে বিনিয়োগ করে, এখানে যেন তারা ইনভেস্ট করে, এখানে যেন তারা চাকরির ক্ষেত্র তৈরি করে, এখানে যারা আমাদের তরুণ যুবক রয়েছে তাদেরকে যেন তারা তাদের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করে। এ ধরনের কার্যকর উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করতে চাই। আমাদের 31 দফা শেষ যে দফা সেখানে আমরা বলেছি যে বাংলাদেশের প্রতিটি তৃণমূল বা প্রান্তিক পর্যায়ে যারা মানুষ রয়েছেন, যারা ছিন্নমূল রয়েছেন, তাদের সবার জন্য আমরা একটা মাথা গুঁজবার ঠাঁই নিশ্চিত করব। এই ক্ষেত্রে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমানের পরিকল্পনা গ্রামীণ পর্যায়ে যে অকৃষি জমি রয়েছে সেই অকৃষি জমিগুলোতে আমরা ভার্টিক্যাল বা লম্বা বিল্ডিং করে ছোট ছোট ফ্ল্যাট করে দিতে পারি, যার মাধ্যমে যাদের মাথা গুঁজবার ঠাঁই নাই তাদেরকে অন্তত পক্ষে একটা আবাসনের ব্যবস্থা আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মানুষের জন্য করার উদ্যোগ গ্রহণ করব। এর পাশাপাশি একটা মহা পরিকল্পনা বা রোড ম্যাপ তৈরি করতে পারি
সেই মাস্টার প্ল্যানের মাধ্যমে আমাদের ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ যে পলিসি রয়েছে, অর্থাৎ শুধু ঢাকা থেকে চাপ কমিয়ে বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন আমরা করতে চাই, যার মাধ্যমে উন্নয়ন হবে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সকল মানুষের জন্য, এবং যে কোনো প্রয়োজনে ঢাকায় যাওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আমরা যেন যার যে এলাকা রয়েছে সেই ইউনিয়নে না হলে উপজেলা না হলে জেলায় আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি, সেই ধরনের একটা কার্যকর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হবে। তো প্রিয় নেতৃবৃন্দ, আমাদের 31 দফা মোটামুটি আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এর একটা বড় বিষয় কি, এখানে বাংলাদেশের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের জন্য কিছু না কিছু রয়েছে। এর মাধ্যমে আমরা সকলের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সকলের সমস্যার সমাধান দিতে চাই। তবে একটা কথা মনে রাখতে হবে, সেটা যদি করতে হয় তাহলে জনসম্পৃক্ত দল হিসেবে আমাদের এই 31 দফা নিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে ওনাদের কথাও শুনতে হবে। আমরা শুধু ওনাদেরকে বলে গেলাম, কথা শুনলাম না, তা করলে হবে না। আমরা কিন্তু সেই দল যারা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই। আকাঙ্ক্ষার যদি প্রতিফলন ঘটাতে হয় তাহলে ওনাদের সাথে আলাপচারিতায় যেতে হবে, ওনারা কি পরামর্শ দিচ্ছে 31 দফাতে সেটা শুনতে হবে। হতেই পারে আমরা 31 দফা নিয়ে যাওয়ার পরে একজন কৃষক বলতে পারেন যে ওনার স্বল্প সুদে ঋণের প্রয়োজন, এটা অনেক কৃষক বলছেন। যদি সবাই এটা বলেন, আমরা অবশ্যই এটা বিবেচনা করে আমরা আমাদের ম্যানিফেস্টোতে সেটা নিয়ে আসবো। আমরা যখন 31 দফা নিয়ে যাচ্ছি, যদিও ভিশন 2030 আছে, 31 দফাতে মাদকের সমাধান নিয়ে আমাদের কোনো পয়েন্ট নাই। তো এটা তো অনেকে বলছেন যে বাংলাদেশের সামাজিক কাঠামোতে মাদক সমস্যাটা অনেক বড় সমস্যা, এটাকে গুরুত্ব দিতে হবে আরও বেশি। তার মানে আমরা পরবর্তী যখন এই ভার্সনটাকে আমরা আপডেট করবো, তখন এটাকে সেই গুরুত্বটা দিব। আপনাদের কাছে আমাদের একটা প্রত্যাশা, আপনারা তৃণমূল পর্যায়ে যখন যাবেন, প্রান্তিক পর্যায়ে সব শ্রেণী পেশা মানুষের কাছে যাবেন, খুব গৌরবের সাথে ওনাদেরকে বলবেন আমাদের 31 দফা শুধুমাত্র একটা প্রস্তাবনা, এটা চূড়ান্ত প্রোডাক্ট হবে যখন সাধারণ মানুষের প্রত্যাশাটাকে আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারবো। এটাই জনবান্ধব গণমুখী একটা দলের বৈশিষ্ট্য। সুতরাং 31 দফা নিয়ে আমরা সবার কাছে যাব, ঘরে ঘরে পৌঁছে দিব, ঘরে ঘরে যে প্রত্যাশা রয়েছে সেটা আবার আমাদের যার যার সাংগঠনিক কাঠামোর ভিতরে শীর্ষ মহলে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করব। এর পাশাপাশি আরেকটা কথা না বললেই না, আজকে বাংলাদেশের সংস্কার কার্যক্রমে যা কিছু কথা হচ্ছে প্রত্যেকটা আমাদের 31 দফা থেকে এসেছে। আপনারা দেখবেন গত পরশুদিন সরকার ঘোষণা দিল যে তারা কারিগরি শিক্ষাকে প্রায়োরিটি দিবে এবং 3 বছর পরে 4র্থ বছরে তারা 1 বছর মেয়াদী কারিগরি শিক্ষা নিশ্চিত করবে 4 বছরের প্রোগ্রামে। এটা কিন্তু আমাদের 31 দফার পেপার থেকে তারা নিয়েছে। আজকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আমরা বলেছি 2016 সালে, পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, এটা যেন তারেক রহমান প্রথম বলেছে 2017 সালে। প্রত্যেকটা জিনিস তারা আমাদের 31 দফা থেকে নিচ্ছে। এটা আমাদের উপলব্ধি করতে হবে। বাংলাদেশের চলমান যত সংস্কার বিষয়ক বাস্তবসম্মত আলোচনা, তার ভিত্তি বিএনপি প্রণীত জাতীয় ঐক্যের ভিত্তিতে গৃহীত এই 31 দফা। তাহলে সরকারের সাথে আমাদের পার্থক্যটা কোথায় সেটা উপলব্ধি করা প্রয়োজন। আমরা বলছি এই 31 দফার ভিতরে শুধুমাত্র যতটুকু নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অতটুকু সংস্কার বর্তমান এই অনির্বাচিত অন্তর্বর্তী সরকার করবে। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কি? নির্বাচন কমিশন রিলেটেড সংস্কার, আইন শৃঙ্খলা বাহিনী রিলেটেড সংস্কার, প্রশাসন রিলেটেড সংস্কার এবং বিচার বিভাগ, যার মাধ্যমে গত 16 বছরের এবং গণ অভ্যুত্থানের যত গুম খুন হামলা মামলা দুর্নীতি রয়েছে তার বিচার করতে হবে। তার মানে এই যে 4টা বিষয়, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগ, এর বাইরে যা কিছু সংস্কার রয়েছে এগুলো ওনারা অনেকগুলো কমিশন করতে পারেন, অনেক প্রস্তাবনা দিতে পারেন, কিন্তু কতটুকু করবে, কে করবে, এটা করার একমাত্র ক্ষমতা জনগণের। তার মানে জনগণ যাকে ভোট দিবে, জনগণ যাকে ম্যান্ডেট দিবে, সেই পাবলিক ম্যান্ডেটের মাধ্যমে জনগণের প্রতি জবাবদিহিমূলক দায়বদ্ধ একটা সরকারি সেগুলো পরিপালন করতে পারবেন। তার মানে আমাদের 31টা সংস্কারের ভিতরে শুধুমাত্র 4টা ওনাদের করার অধিকার রয়েছে, বাকিগুলো করবে কারা? বাকিগুলো জনগণের ভোটে নির্বাচিত সরকার করবেন। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, যেহেতু জাতীয় ঐক্যের ভিত্তিতে 31 দফা হয়েছে, জাতীয় ঐক্যের ভিত্তিতেই এই 4টি সংস্কার কাজ শেষ করার পরে বাকিগুলো জনগণের ভোটে নির্বাচিত সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার রেখে যাবে। আর সেই সময় আগ পর্যন্ত ইনশাআল্লাহ জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার আসার আগে যে ম্যানিফেস্টো নিয়ে আমাদের জনগণের কাছে পৌঁছাতে হবে, তার একটা মৌলিক ভিত্তি হিসেবে আসুন আমরা সবাই 31 দফা নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছাই, প্রতিটি মানুষের সমস্যার সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করি এবং আমাদের আকাঙ্ক্ষাটাকে আমাদের নির্বাচন পূর্ববর্তী ম্যানিফেস্টোতে ধারণ করে আবারও শহীদ জিয়া এবং দেশনেত্রী যে গণতান্ত্রিক, স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন যারা
যারা তারেক রহমানের মাধ্যমে সেই বাংলাদেশে ফেরত যায়। আবার আমরা নিশ্চিত করি আমরা সেই বাংলাদেশের নাগরিক যেখানে জনগণের মালিকানা থাকবে, আমরা সেই বাংলাদেশের অধিক মানুষ যেখানে মানুষের মানবাধিকার থাকবে, আইনের অনুশাসন থাকবে এবং বাক স্বাধীনতা থাকবে। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের গণমানুষের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে যাব, সেই প্রত্যয় এবং আশাবাদ ব্যক্ত করে আপনারা অনেক ধৈর্য ধরে শুনেছেন, তার জন্য সাধুবাদ জানিয়ে আমার আজকের একটি উপস্থাপন সমাপ্ত করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর মাহাদি আমিন। আমরা এখন 15 মিনিটের জন্য কোশ্চেন অ্যান্সার সেশন নিব। গত জেলার যে আয়োজন ছিল সেখানে আমাদের মা বোনদের অনেক প্রশ্ন ছিল, যেগুলো সময়ের স্বল্পতার কারণে আমরা অ্যাড্রেস করতে পারিনি। তো আজকে প্রশ্নের ক্ষেত্রে আমরা তাদেরকে অগ্রাধিকার দিতে চাই। মা বোনদের প্রশ্নগুলোকে আমরা অগ্রাধিকার দিব, তারপর আমরা অন্যদিকে প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো। রুমন, হাত উঁচু করবেন, সেখানে মাইক পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম। আমি এই 2 টার্ম আগে মহিলা মেম্বার ছিলাম, কিন্তু এই আওয়ামী লীগ আসার পরে, ক্ষমতায় আসার পরে আমি আর হতে পারিনি। মেম্বারে দাঁড়াইছিলাম কিন্তু আমি পাস করতে পারিনি। এখন আমি বিএনপি থেকে মহিলা দলের সভাপতি। আমি এখন চাই আমার বিএনপি জন্য দোয়া করি, ক্ষমতায় চলে আসুক। আর আমি অমিত ভাইয়ের জন্য দোয়া করি, তার নির্বাচনও আমি পথে লাগিয়ে গেছি, বা আমি ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে। আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা করেন। প্রশ্ন এখন আমি যে ওয়ার্ডে ওয়ার্ডে মহিলাদের কাছে যাচ্ছি, তারা বলতেছে আমরা কি পাবো এই মিটিং এ গেলে তোমার সাথে। আমি চাইছি লামসাম যা কিছু পাই আমার গাছের থেকে তোমাদেরকে। উনি যেটা বুঝেছেন সেটা বলছেন। যে অবৈধ শুধু যশোরে না, তারা বাংলাদেশের অন্যতম জনপ্রিয়তম নেতা, আপনার ভাগ্যবান আলহামদুলিল্লাহ। আর এই মুহূর্তে তো গাছের থেকে দিচ্ছেন, পরে ইনশাল্লাহ বিএনপি যখন জনগণ ভোটে নির্বাচিত হয়ে আসবে সরকার থেকেই দিবে, ফ্যামিলি কার্ডের মতো সবার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। প্রশ্ন করেন, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। 13 নম্বর কসাইমিয়ান, আমি মহিলা মেম্বার মোহাম্মদ রাজিয়া বেগম। এই 2 টার্মে মেম্বার, কিন্তু আছে আমি কিছুই করতে পারিনি, জনগণের কিছু দিতে পারি না, তার নিজেই বাঁচতে পারি না, তা জনগণের করতে দিই। রাস্তাঘাট চলা যায় না, অনেক কথা, কম বেশি কথাবার্তা অনেক শুনি, আর কি এইভাবে চলি আর কি। এখন আমরা বলতে চাই এই যে আমরা মহিলা মেম্বার আসলে অনেক কষ্ট করি, 3 ওয়ার্ড অনেক শ্রম দিই। তা আমরা বলতে চাই যে আমাদের জন্যই আপনারা কিছু করেন, এই আমাদের দাবি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ইনশাআল্লাহ সাংগঠনিকভাবে যেটা করা, এটা তো অমিতভাবে আছেন, স্টেজে আমাদের সিস্টেমের নেতৃত্ব আছে, ওনারা করবেন। তবে এর আগে তো আমরা বিরোধী দলে ছিলাম, দীর্ঘদিন হামলা মামলার শিকার হয়েছি, করার সুযোগ ছিল না। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যখন নির্বাচন হবে, জনগণের ভোটে নির্বাচিত আসবো, আমাদের দলই তো রাষ্ট্র পরিচালনা থাকবে, তখন জনগণের জন্য কিছু করার অনেক সুযোগ ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি শামসুন্নাহার পান্না, সভানেত্রী নগর মহিলা দল। আমি দীর্ঘদিন ধরে অভিবাসন নিয়ে কাজ করে আসছি। যে সমস্যাটা দেখতে পেলাম সেটা হলো আমাদের দেশের অদক্ষ শ্রমিক বিদেশে পাঠায়, বিশেষ করে নারীদেরকে বিদেশে পাঠিয়ে বিভিন্ন রকম হয়রানির শিকার হচ্ছে। সেই ব্যাপারে আমাদের এই 31 দফাতে অনেক কথাই আপনি বললেন, এই নারীদের ব্যাপারে কি পদক্ষেপ নেবে, এটা আমার একটা প্রশ্ন। আরেকটা হলো এজেন্সিগুলো বেশিরভাগই 17 বছর এই সরকারের লোকেদের দ্বারাই নিয়ন্ত্রিত। এই জন্যে জেলা শহরগুলোতে যদি এজেন্সিগুলো থাকে, তাহলে আমাদের এই যারা বিদেশে আমাদের রেভিডেন্স যোদ্ধা যারা, তারা স্থানীয় এই এজেন্সির মাধ্যমে তারা তাদের দিক নির্দেশনাগুলো পাবে। এই ব্যাপারে আমার কোনো পদক্ষেপ আপনাদের আছে কিনা বা আমাদের দলের আছে কিনা, সে ব্যাপারে আমার প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ আপা। আপনার 2টা প্রশ্ন। প্রথমটা হচ্ছে নারীদের জন্য বিশেষভাবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমাদের একটা সুনির্দিষ্ট পলিসি আছে, যেটা এখানে নাই, বিশেষ 25 আছে, যে নারীদের ক্ষেত্রে নার্স হিসেবে বিদেশে যাওয়ার জন্য ফিলিপাইনের একটা মডেল আছে,
সেটা আমরা ফলো করার চেষ্টা করবো, যেন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ নার্সকে আমরা বিদেশে জনশক্তি হিসাবে পাঠাতে পারি। এটা অনেক বড় একটা বাজার রয়েছে। আর এজেন্সিগুলোর ক্ষেত্রে আপনি যেটা বলেন আমরা বিবেচনা করে দেখবো, এটা হচ্ছে যে প্রাইভেট সেক্টরের কাজ, যেহেতু এজেন্সি যারা রয়েছেন এটা ওনাদের কস্টিং কীভাবে কাভার করবে, 64 জেলায় 64টা অফিসে তো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তারপর আপনারা এটা বলছেন, আমরা বিবেচনা করে দেখতে পারি। বর্তমানে হলো গৃহ শ্রমিক বেশি যাচ্ছে, কিন্তু নার্স পেশার থেকে গৃহ শ্রমিক বেশি যাচ্ছে। আর এই গৃহ শ্রমিকরা বেশিরভাগই আমাদের তৃণমূলে যারা পরিত্যক্ত, স্বামী পরিত্যক্ত বা অভাব অনটনের জন্য বিদেশে যাচ্ছে, এই শ্রেণীদেরকে যদি দক্ষ করা যায়, তো এই শ্রেণীদেরকে দক্ষ করার জন্য টিটিসিগুলো কাজ করে। সেখানে যে আপনি বলেছেন যে ভাষাটা একটা মূল বিষয় হয়ে দাঁড়ায়, যে তারা অদক্ষ হয়ে যায় এবং ভাষা না জেনে তারা ওখানে যে বিভিন্ন রকম হয়রানি এবং বেশিরভাগ সময় পাচারের শিকার হয়ে যায়, সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমি আহ্বান জানাবো। ধন্যবাদ। আমরা অবশ্যই বিবেচনা করবো, নিশ্চয়ই। আর এক্ষেত্রে আমাদের যে বাইরে দেখি যারা পাঠিয়েছে পুরোটাই তো সিন্ডিকেট করে রেখেছিল। আওয়ামী লীগের যে অনাচার সব সেক্টরের সাথে মিলিয়ে জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও ছিল। যখন সুশাসন সারা বাংলাদেশে প্রতিষ্ঠা হবে, এই খাতটাও ইনশাল্লাহ এমনিতে ইনক্লুড থাকবে। আর আপনার যে পরামর্শ আছে এটা অবশ্যই আমরা বিবেচনা করব ইনশাল্লাহ। সুপরামর্শের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সুফিয়া মাহমুদ রেখা, যুগ্ম সম্পাদক, সদর উপজেলা মহিলা দল। আমি একজন উদ্যোক্তা এবং আমি উদ্যোক্তাদের নেতৃত্ব দিই। আপনারা জানেন বাংলাদেশ তথা যশোরে প্রচুর নারী উদ্যোক্তা আছে, যাদের হাতে তৈরি প্রোডাক্ট বাংলাদেশ তথা বিভিন্ন দেশে এগুলো রপ্তানি হয়। তো এই রপ্তানিগুলো যেটা আমরা জানি যে মধ্যস্থভোগী যারা আছে তাদের মাধ্যমে যায়, যেহেতু আমরা ওই ক্ষেত্রে আমরা মূল যে আমাদের প্রফিটটা আমাদের আসে না। এই জন্য আমরা চাই যে বাইরের যে বায়ারগুলো, ইন্টারন্যাশনাল পর্যায়ে বায়ারগুলো স্থানীয় পর্যায়ে এসে আমাদের প্রোডাক্টগুলো যাতে আমরা ক্রয় করতে পারি এবং আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমরা ট্রেনিংয়ের সুযোগ পাইতে পারি এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা বিভিন্ন ফেয়ারে অ্যাটেন্ড করতে পারি। এটা দীর্ঘদিন এই সুযোগগুলো থাকলেও আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাসী আমরা এই সুযোগগুলো থেকে বঞ্চিত হয়েছি। আমরা বিভিন্ন পর্যায়ে ট্রেনিং থেকে শুরু করে, যেমন আমাদের মহিলা সংস্থা, মহিলা অধিদপ্তরে আমাদের বিভিন্ন ট্রেডের উপরে আমাদের প্রশিক্ষণ হয়, কিন্তু আমরা এগুলো দিতে পারি না। নেতৃত্ব পর্যায়ে থাকলেও আমরা বঞ্চিত হয়। এটা আমরা চাই যে ভবিষ্যতে আমাদের জাতীয়তাবাদী সরকার গঠন করার পরে আমরা কতটুকু সুবিধা পেতে পারি এটা আমার জানা। ধন্যবাদ। ধন্যবাদ আপা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজেই কিন্তু একটা বক্তব্য বলেছিলেন, এভাবে প্রশ্ন এসেছিল, সেখানে বলেছিলেন যে ইনশাল্লাহ ভবিষ্যতে যখন বিএনপি সরকার আসবে হস্তশিল্প, কুটির শিল্প এবং এই ধরনের আমাদের যেগুলো ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি রয়েছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অংশীদার হিসেবে, সেগুলোর জন্য নিয়মিত আমরা ট্রেড ফেয়ার আয়োজন করবো দেশে এবং দেশের বাইরে। আমাদের লোকাল প্রোডাকশন যেগুলো রয়েছে, যেমন গার্মেন্টসের প্রতি বছরে বেশ কিছু বড় বড় ফেয়ার হয়, টেক্সটাইল মেশিনারিজের ফেয়ার হয়, সেই ধারাবাহিকতায় ক্ষুদ্র এবং মাঝারি কুটির শিল্প এবং হস্তশিল্পগুলো আমরা এভাবে ফেয়ারের ব্যবস্থা করব। আর বিদেশে যাওয়ার ক্ষেত্রে বললেন সবার আগে কিন্তু দেশের শিল্প এবং খালেদা জিয়ার 1991 থেকে 96 সরকারের সময় এসব উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন যারা সত্যিকার ব্যবসায়ী, যারা সত্যিকার উদ্যোক্তা, ওনাদেরকে পাঠানো হতো বিদেশে ট্রেনিংয়ের জন্য এই ধরনের বিভিন্ন ট্রেড ফেয়ার এবং কনসাইনমেন্টে। দুঃখজনক হলো সত্যি আওয়ামী লীগের সময় তো সব জায়গায় দলীয়করণ করা হয়েছে। এখানেও আমরা দেখেছি উদ্যোক্তাদেরকে পাঠানো হয় নাই, তারা তাদের লোকাল যেসব নেতা নেত্রী রয়েছে তাদেরকে বিলাসী ভ্রমণ হিসাবে পাঠিয়েছে। তো ইনশাআল্লাহ যখন গণতান্ত্রিক সরকার আসবে, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে, অবশ্যই যারা সত্যিকার উদ্যোক্তা, যারা নিজেরা কাজ করছেন, ব্যবসা করছেন, যাদের সেই যোগ্যতা আছে, ন্যাচারালি ওনাদেরকে পাঠানো হবে, সেটাই তো আমরা প্রত্যাশা করি। তখন আপনাদের জন্য অনেক বড় দ্বার উন্মোচিত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি জেলা মহিলা দলের একজন সাধারণ সদস্য। আমি নুরে জাকিয়া সুলতানা। আমি আমার শিক্ষাগত পেশা থেকে একটি প্রশ্ন জানতে চাইছি। আমরা এখানে শিক্ষা খাতে দেখলাম আমাদের দল থেকে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করা হবে শিক্ষক বান্ধব এবং তো আমি বেসরকারি শিক্ষকদের পক্ষ থেকে একটি দুঃখের জায়গা যেটা এখানে পরিলক্ষিত হলো, প্রাইমারি শিক্ষকদের কথা বলা হলো, ইউনিভার্সিটির কথা বলা হলো, কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে যে সকল দেশে প্রায় 5 লক্ষ শিক্ষক অবহেলিত, যাদেরকে এখনও বেতন বলা হয় না, সরকারি তরফ থেকে অনুদান বলা হয় এবং তারা মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, 1000 টাকা চিকিৎসা ভাতা।
আপনারাই করেন 1000 টাকায় কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায়, সেখানে মানসম্মত জীবন কিভাবে কাটানো যায়। সেক্ষেত্রে আপনারা এই মাধ্যমিক স্তরের মাধ্যমিক শিক্ষকদের জন্য আপনাদের সুচিন্তিত কিছু পরিকল্পনা প্রণয়ন করবেন কি, এবং করার ব্যাপারে আমরা জোর দাবি জানাচ্ছি। আরেকটি বিষয় ছিল নারী হিসেবে নারী নেতৃত্বে আমরা সবাই এগিয়ে আসতে চাই নারীরা, কিন্তু আমার মনে হয়েছে সামগ্রিক অবস্থা দেখে আমাদের নারীদেরকে আরও বেশি আপনারা ট্রেনিং দেন স্পেসিফিকভাবে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই, শুধু চাই না, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য দক্ষতা অর্জন করতে চাই, এবং সেই দক্ষতা অর্জনের ক্ষেত্রে আপনারা তৃণমূল পর্যায় থেকে শুরু করে নেতৃত্ব পর্যায় পর্যন্ত আপনারা আরও কী পদক্ষেপ নেবেন, এবং আমাদেরও কিছু প্ল্যান থাকে নেতৃত্ব যখন আমরা তৃণমূল পর্যায়ে কাজ করি, সেগুলো আমরা বিনিময় করতে পারি না, আমরা কাদের সাথে এটা বিনিময় করতে পারি, এবং আমরা সুযোগ পেতে চাই। এই ব্যাপারেও আপনাদের পদক্ষেপগুলো জানালে খুশি হব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। মাধ্যমিকের ক্ষেত্রে আসলে কাজ কম করা হয়েছে। এই যে আমরা বলছিলাম যে কনসালটেশন যত করবো নতুন নতুন আইডিয়া আসবে, আমাদের যেখানে ঘাটতি আছে সেটা তুলে উঠবে। আমাদের অনেক বেশি ফোকাস প্রাইমারি যারা শিক্ষক তাদের প্রতি। মাধ্যমিক নিয়ে খুব বেশি কাজ হয় না, আপনারা এটা সুচিন্তিত মতামত অবশ্যই বিবেচনা করবো। আমি এটা আমাদের যারা এগুলো নিয়ে কাজ করছি এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। হয়তো প্রাইমারি শিক্ষকদের সংখ্যাটা বেশি, ওনাদের দাবিটা বেশি শোনা যায়। আর নারীদের ক্ষেত্রে যেটা বললেন, দেখুন আমরা দেখেছি নারী ও শিশু মন্ত্রণালয় তো কার্যকর ছিল না গত 16 বছরে। আওয়ামী লীগ যেভাবে দেশ চালিয়েছে সেটা তো স্ট্যান্ডার্ড না। যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে, সব শ্রেণী পেশা মানুষের জন্য কাজ করবে। আপনার যা প্রত্যাশা, একটা দেশে যদি নারীদের জন্য আলাদা যে মন্ত্রণালয় রয়েছে সেটা প্রপারলি ফাংশন করে, তাহলে এই প্রত্যাশা থাকার কথা না, এটা এমনিই হয়ে যাবে রাষ্ট্রীয়ভাবে। তো আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ বিএনপি যখন আসবে, সব শ্রেণী পেশার মানুষের ক্ষমতায়নের অংশ হিসাবে নারীদের ক্ষেত্রে এমনি আলাদা প্রায়োরিটি দেওয়া হবে। সেই মন্ত্রণালয় থেকে আপনার প্রত্যাশাগুলো সব পালন হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সেলিনা পারভিন, সদর উপজেলা সিনিয়র সভাপতি, আমি মহিলা দলের সিনিয়র সভাপতি। আমি একটা অন্যরকম প্রশ্ন করতে চাই। আমরা যে জেলায় বাস করি এটা আমাদের প্রয়াত নেতা তৌহিদুল ইসলামের জেলা, আমাদের অনিন্দ ইসলাম অমিতের জেলা, আমাদের জেলা বিএনপির আহ্বায়ক বেগম নাফিস ইসলামের জেলা। এই জেলায় আমরা বাস করি এবং আমরা রাজনীতি করি। আমাদের মতো সৌভাগ্যবান মনে হয় বাংলাদেশে কেউ নাই, আমি এটা স্বীকার করি। কারণ আমাদের এই 17 বছর ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের যেভাবে ওনারা আগিয়ে রেখেছে তার কোনো তুলনা হয় না। আমাদের সবসময় আমাদের সাথে এবং পাশে ছিল। আমি একটা মহিলাদের নিয়ে না, আমি একটা অন্যরকম প্রশ্ন করতে চাই ডক্টর মাহাদি আমিনের কাছে, যে আমরা প্রত্যেক বাসা বাড়ি এবং কলকারখানার কথা আমি বলবো না, বাসা বাড়ির কথা বলবো। আমাদের এই ফ্যাসিস্ট সরকার যে বিদ্যুতের আধুনিকরণের নামে যে মিটার বসায় রেখে গেছে, এর ব্যাপারে আপনারা কি করবেন? কারণ আমরা যেখানে যাই না কেন, বেড়াতে যাই, কোনো জায়গায় কাজে যাই, আমাদের আগে টাকা ভরতে হয়। এ তো জানতাম না। আমাদের একটা বিল একটা পেপার দিত, পেপারের উপরে নির্ভর করে আমরা বিল দিতাম। এখন আমাদের 5-10 টাকা 1000 টাকা আগে ভরে রাখতে হয়। এ আবার কেমন? আমরা কোথায় পাবো এত টাকা? আপনারা এর ব্যাপারে কি আমাদের নেতা জনাব তারেক রহমান কি ব্যবস্থা নেবেন এবং আপনারা স্থানীয়ভাবে কি ব্যবস্থা নেবেন তার উপরে যদি একটা লিখিত কিছু বলেন এবং আমাদের সন্তুষ্ট করার জন্য কিছু বলেন, তাহলে আমরা উপকৃত হব। সবাইকে ধন্যবাদ। কেমন? আপনার খুব সুন্দর প্রশ্ন, হাততালিতে বোঝা যাচ্ছে আপনার সমস্যা তো আমারও সমস্যা, সবারই সমস্যা। তো সবাই মিলে ইনশাল্লাহ সমাধান করবো এটা নিয়ে। এখন পর্যন্ত আমাদের এখানে নির্দিষ্টভাবে মিটার নিয়ে কিছু বলা নাই, তবে মিটার নিয়ে আমাদের ইতিমধ্যে আলাপ আলোচনা হয়েছে। একবারে উঠে নিয়ে হয়তো সম্ভব হবে না, কিন্তু এখানে কিছু আরও ট্রান্সপারেন্ট করা যায়, স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যমে করা যায়, সেটা দেখতে হবে। আমরা আওয়ামী লীগের সময় কিন্তু বিদ্যুৎ নিয়ে বিএনপি একটা রিপোর্ট করেছিল, আপনারা দেখেছেন নাকি না? তখন আমরা মিটার নিয়ে প্রশ্ন রেখেছিলাম। এই তো তদন্তে যেটা বের হলো, আওয়ামী লীগের সময় বছরে 5 বা 6 বার করে বিদ্যুতের বিল বাড়তো। প্রত্যেকবার আমরা মোটামুটি বিল বাড়াতো, কিন্তু এটা জনগণের সাথে শেয়ার করতে যেত না, চাইতো না যে সাধারণ মানুষ জানেন। এই কারণেই তারা কোনো স্বচ্ছতা রাখে না এই প্রক্রিয়াতে। আমরা তো যখন আসবো ইনশাল্লাহ একটা দ্রব্যমূল্য বৃদ্ধিও স্বচ্ছভাবে হবে। তো স্বাভাবিক মিটারটা কীভাবে চলছে এটা কিন্তু অবশ্যই পরিবর্তন করা হবে। মিটার থাকবে কি থাকবে না এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয় নাই, কিন্তু এখন যেভাবে অনেকটা গোপনায় বৃদ্ধি করা হচ্ছে, হুটহাট করে আমরা জানি যে বসতবাড়িতে দাম করে কারেন্ট নাই, বলছে তো এই ঘটনা, কারণ কি লাইন চলে যাচ্ছে।
এটা একটা বড় কনসার্ন, অনেক জায়গা থেকে এসছে। আমরা এটা বাস্তবসম্মত সমাধানের জন্য কনসালটেশন করছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে না। ধন্যবাদ। এটা আমাদের নিজস্ব দলীয় বলে দাও মিডিয়া স্যার। পুরুষদের মাঝ থেকে এখন দুটো প্রশ্ন হবে। অনেক লোক হাত তুলেছেন, আমি একটা করি তারপরে। আমি মোস্তফা আমির ফয়সাল, সাধারণ সম্পাদক, যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। যশোরে একটি করোনারি কেয়ার ইউনিট আছে, যেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমাদের সাবেক প্রয়াত নেতা, সাবেক মন্ত্রী মোহাম্মদ তরিকুল ইসলাম তৈরি করেছিলেন। এই দীর্ঘ 17-18 বছরে সেখানে উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা হয়নি। আপনারা জানেন যে যশোরের একজন মানুষ যদি হার্ট অ্যাটাক হয়, ডাক্তার যদি বলে 1 ঘন্টার মধ্যে তাকে এনজিওগ্রাম করাতে হবে, হয় খুলনা সিটি হসপিটাল কিংবা ঢাকাতে নিতে হয়। এরকমের অবস্থা বাংলাদেশের অন্যান্য জেলাতেও আছে। তো আমাদের প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে জনগণের ভোটে, আমরা মনে করি এই চিকিৎসা ক্ষেত্রে যশোর সহ সারা দেশের জেলা শহরে করোনারি কেয়ার ইউনিটে আপনার যেটা এনজিওগ্রামের যে ব্যবস্থা করা, হার্টের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাচ্ছি। সে ব্যাপারে সরকার আপনারা আগামী দিন কি পদক্ষেপ নেবেন সেটি একটু জানবার চেষ্টা করছি। আরেকটি বিষয়, সেটি হচ্ছে দেশনায়ক তারেক রহমান বলেছেন যে গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেবেন, কিন্তু যেই দেশে আওয়ামী লীগ থাকবে সেই দেশে কোনোদিন গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র আর আওয়ামী লীগ একসাথে হতে পারে না। সেই কারণে আওয়ামী লীগকে গণতন্ত্রের শত্রু হিসেবে রাজনৈতিকভাবেই তাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে, এটা আমাদের দাবি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। হাসপাতালের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে বলেছি, এটা নিয়ে সুস্পষ্ট বলাও আছে যে সবার জন্য স্বাস্থ্য যে নীতি, তার মতো আমরা ইউনিয়ন পর্যায়ে ফার্স্ট লেয়ার অফ হেলথ প্রোটেকশন দিতে চাই, তারপরে উপজেলা লেভেলে এবং জেলা পর্যায়ে। যেটা নিয়ে আমার বক্তব্য বলেছে, আমরা চাই অধিকাংশ সমস্যার যেন সমাধান জেলা পর্যায়ে হয়ে যায়। একটু সুনির্দিষ্টভাবে হার্ট বা করোনার বিষয় না হলেও আমরা প্রায় সবগুলো প্রবলেমে কিন্তু জেলা পর্যায়ে শেষ করতে যাচ্ছি। এর পাশে হিসেবে অবশ্যই আমরা করোনারি কভার করা উচিত। যেভাবে আমরা প্ল্যান করছি, আমরা আমাদের পল্লী ডাক্তারের সংখ্যা বাড়াবো, সেটা একদম তৃণমূল পর্যায়ে। আমাদের ডাক্তারের সংখ্যা বাড়াবো, নার্সের সংখ্যা বাড়াবো, উপজেলা এবং জেলা পর্যায়ে আমাদের শয্যা বিশিষ্ট হাসপাতালের সংখ্যা বাড়াবো। এবং আমরা নিশ্চিত করতে চাই যে যারা এলাকার চিকিৎসার দায়িত্বে রয়েছেন সেই সিভিল সার্জনরা এখানে বেস থাকে। এগুলো মূল লক্ষ্যই কিন্তু এটা যে প্রাতিষ্ঠানিকভাবে এবং কারিগরিভাবে যেন প্রত্যেকটা জেলায় আমরা স্বাস্থ্যক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠি। একদিনও হয়তো হবে না, বাট গ্র্যাজুয়ালি আপনি যেটা বলছেন সেখানে যে হয়তো আমাদের মূল লক্ষ্য, এটা আমাদের মেইন একটা এজেন্ডা বলতে পারি। আর আওয়ামী লীগের বিষয় যেটা বললেন, এটা আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমার মনে হয় না এখানে কেউ আছেন আমরা যারা মামলা খাই নাই, তাই না? যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মানে মূলোৎপাটন ঘটানো এটা একটা সমন্বিত লক্ষ্য। কি প্রক্রিয়া হবে এটা হয়তো একটা নীতি নির্ধারণের সিদ্ধান্ত, বাট আওয়ামী লীগের রাজনৈতিকভাবে বিনষ্ট হতে আমাদের সবার একটা কমন গোল। প্রসেসটা কি হবে এটা যারা নীতি নির্ধারণ, হয়তো ওনারা আরো বেটার বুঝতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমেদ, সাবেক শিল্প বিষয় সম্পাদক, জেলা বিএনপি। আমার কথা হচ্ছে, আপনারা যেটা বলছেন ঢাকায় যানজট নিরসনের জন্য, আপনি যদি 64টা জেলায় গার্মেন্টসটা ছড়িয়ে দেন তাহলে আমার মনে হয় যানজট অনেক কমে যাবে, আর স্থানীয়ভাবে অনেক নারীরা উপকৃত হবে। আরেকটা আবার কথা, প্রতিটা ওয়ার্ডে আপনি ডাক্তারের ব্যবস্থা যদি করে দেন তাহলে অন্তত প্রাথমিক চিকিৎসার জন্য প্রতিটা ওয়ার্ডে দেখবে, তাহলে হাসপাতালের উপর অনেক চাপ কমে যাবে। ধন্যবাদ। এখানে 64 জেলা হয়তো সম্ভব হবে না, যেটা আমরা বলছিলাম আমাদের শিল্প কারখানা বিকেন্দ্রীকরণের অংশ হিসাবে ধাপে ধাপে কয়েকটা জেলা ছড়ানো হবে। ঢাকার সবচেয়ে কাছে যে জেলাগুলো রয়েছে, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, আপনি দেখবেন এই নরসিংদী, এগুলোতে কিন্তু এখন গ্রামের সবগুলো জেলা যায় নাই। সো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ঢাকার আশেপাশের 5-6টা যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রয়েছে এগুলিকে স্ট্রং করা, তারপর ধাপে ধাপে ফেজ বাই ফেজ 64টা হয়তো হবে না, বাট অন্তত 20 থেকে 22টা জেলাতে গার্মেন্টস শিল্প অবশ্যই যাওয়া উচিত। সেভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। আর আপনার আরেকটা প্রশ্ন ছিল কি নিয়ে? সরি, হ্যাঁ, ওয়ার্ডের ক্ষেত্রে এটা তো আমরা বলছি যে পল্লী চিকিৎসকের কথা, আমরা প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে পল্লী চিকিৎসক নিয়োগ করব। পল্লী চিকিৎসকদের ক্ষেত্রে নারীদেরকে আলাদা প্রায়োরিটাইজ করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই মডেলের মাধ্যমে। এইটার মাধ্যমে আপনি যে কথাগুলো বলছেন, আমার ধারণা অধিকাংশ সমস্যায় আমাদের এক্সিস্টিং যে পলিসি প্রপোজাল আছে বা প্রস্তাবনা আছে এর মাধ্যমে সমাধান হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় আলোচক, আমি ধর্ম বিষয়ে একটু একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো, প্রাথমিক শিক্ষা থেকেই আমাদের কোমলমতি শিশুদেরকে যদি
কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করা হয়। বর্তমানে বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দলগুলো যে ব্যাপারে অপব্যাখ্যা করছে, যদি কোরআন শিক্ষা আমরা শুদ্ধভাবে করাতে পারি এবং এই কোরআনের অর্থ যদি আমরা জানতে পারি, এই অপব্যাখ্যার থেকে আমরা মুক্তি পাব। এই জন্যই যে প্রাথমিক স্কুল থেকে, প্রাথমিক যে ক্লাস 1 বলেন বা কেজি বলেন, যে স্কুলই হোক না কেন, সেই স্কুলে যদি কোরআন শিক্ষার একটা সাবজেক্ট করা হয়, আমার মনে হয় এই ধর্ম নিয়ে যারা বিভ্রান্তিমূলক বক্তব্য দেন তাদের থেকে আমরা অন্তত মুক্তি পাবো। এইটাই আমার প্রশ্ন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমাদের এখানে যে আরবি শিক্ষা একটা কোর্স ছিল, প্রত্যেকটা ক্লাসে আরবি শিক্ষা একটা ম্যান্ডেটরি সাবজেক্ট ছিল একটা সময়, ধর্মশিক্ষা নামে। সেটা বিএনপির সময় থেকে গতিশীল হয়েছিল, কারিকুলামগুলো ঠিক ছিল। গত 16 বছরে এখানে অনেক রাজনীতি হয়েছে, ধর্মশিক্ষা সাবজেক্টটাকে প্রশ্নবিদ্ধ করেছে। তো বিএনপি আসলে অবশ্যই যে ধর্মশিক্ষা এবং আরবি শিক্ষার যে সাবজেক্টটা ছিল অরিজিনালি, সেটাকে আবারও নতুনভাবে শুরু করা হবে, কারিকুলাম ডেভেলপ করা হবে, গতিশীল করা হবে। সুনির্দিষ্টভাবে কোরআন শিক্ষা নিয়ে এখন আমাদের কোনো আলোচনা হয় নাই। আপনি যেহেতু বলছেন যে কোরআন পাঠের বিষয়ে, আমরা এটা বিবেচনা করবো, আমাদের ফোরামে অবশ্যই আলোচনা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট স্যার সাবির বাকসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নগর এবং সদর উপজেলা বিএনপি আহত আজকের এই 31 দফা কর্মশালার আজকের সম্মানিত সভাপতি, পৌর কমিটির সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম মন্ডল চান, আজকে আলোচক সুন্দর উপস্থাপন করেছেন ডক্টর মেহেদী। আমাদের উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ওয়াহিদুল ইসলাম আমির, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক অধ্যাপিকা নারগুজ বেগম, যুগ্ম আহ্বায়ক জনাব দেওয়ান শেখ খোকন সহ মঞ্চবিষ্ট জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ ও আজকের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করা আমাদের ভাই ও বোনেরা, সকলকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটা প্রশিক্ষণ কর্মসূচি বিস্তৃত কোনো আলোচনায় আমি যাব না, শুধু আমি একটি কথা বলতে চাই যে একটি রাজনৈতিক দল সে জনগণের সামনে হাজির হয়, তার রাজনৈতিক বার্তা নিয়ে যায়। মানুষ কেন আওয়ামী লীগ করে, মানুষ কেন বিএনপি করবে, মানুষ কেন জামাত ইসলাম করবে না, কেন বিএনপি করবে, এই বিষয় সম্পর্কে মানুষকে যত আমরা অবহিত করতে পারবো, আমাদের রাজনৈতিক দর্শনটা হাজির করতে পারবো, তারা যত বেশি গ্রহণ করবে, তখনই আমার দলের বিকাশ ঘটবে এবং আমার দল একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনে রূপান্তরিত হবে। সেটি হচ্ছে কি, বাংলাদেশের আমাদের সবচেয়ে বেশি বড় পুঁজি যেটা, যে আমাদের রাজনৈতিক দলের যে ইমাম, যিনি অভিভাবক, যিনি নেতা, যিনি চেয়ারপারসন, একজন সৎ নির্লোভ মানুষ, যেটি আমরা মানুষের সামনে প্রচার করে এই সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জিয়াউর রহমান একজন সৎ নির্ভীক দেশপ্রেমিক মানুষ হিসাবে ইতিমধ্যেই স্বীকৃতি লাভ করেছে। যারা পরম শত্রু তারাও শহীদ জিয়াউর রহমানের সম্পর্কে কোনো কলঙ্কের তিলক করাতে পারে না একজন সৎ মানুষ হিসাবে। সেই কারণে আমি মনে করি আমার রাজনৈতিক দলের অভিভাবক একজন সৎ নেতা ছিলেন। পক্ষান্তরে আমরা বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে দেখি, একটা সময় 75-এর 15ই আগস্টের পরে আমরা দেখলাম যে স্বৈরাচার ক্ষমতা ছেড়ে দিলেন, সেখানে দেখলাম 100 কত পাতার সিজার লিস্ট গ্রহণ করলেন। সেই বাড়িতে যে অর্নামেন্টস, আর্মস অ্যামিনেশন এবং টাকা পয়সা যা পাওয়া গেল, তাতেও প্রতীয়মান হয় যে বেসিক পার্থক্য জিয়াউর রহমান এবং আদার্স লিডারের মধ্যে। আপনারা জানেন, বাংলাদেশে একমাত্র নেতা যার মৃত্যুর পরে যে জানাজা হয়েছে, রেকর্ড মার্শাল টিটো যে জানাজা, সেই জানাজার থেকে বড় জানাজা অনুষ্ঠিত হয়েছে জিয়াউর রহমানের। প্রতীয়মান হয় যে মানুষ জিয়াউর রহমানকে হৃদয়ে গ্রহণ করছে।
এখন প্রশ্ন হচ্ছে যে আজকে 31 দফা কর্মসূচি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আপনারা জানেন 2020 যে ভিশন যে দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, আমাদের যে 19 দফা কর্মসূচি সেগুলো একটা কনসাইজ করে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করা আছে। আজকে আমরা যারা এখানে প্রশিক্ষণ গ্রহণ করছি যে দীর্ঘ প্রায় 11টা 20 থেকে বক্তব্য শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত বক্তব্য রাখলে নিশ্চয়ই আমরা সবাই ধারণ করেছি। সেটা হচ্ছে কি আমাদের সহস্র মানুষের কাছে যে হাজির হতে হবে এবং বলতে হবে যে কেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আপনারা সংগত হবেন, কেন আপনারা আমাদেরকে নির্বাচিত করবেন, আমরা নির্বাচিত হয়ে গেলে আপনার জন্য কি কি করবো। মানুষ খুব ব্যক্তির সেলফ নিজের স্বার্থ কিন্তু দেখে। আপনারা নিশ্চয়ই দেখবেন বাংলাদেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, যখন বলেছিল আমাদের দেশে উৎপাদিত কাগজের মূল্য 10 আনা, পশ্চিম পাকিস্তানে কেন 6 আনা, তখন মানুষ কিন্তু রিয়াক্ট করেছিল। আমার দেশে উৎপাদিত চাল কেন 10 আনা, ওদের কেন 6 আনা, এই যে বিভেদ, এই যে পার্থক্য, এই বৈষম্য, তখন মানুষ কিন্তু সংগঠিত হয়েছে, লড়াই করেছে, একটা শোষণের বিরুদ্ধে, সৈন্য শাসকের বিরুদ্ধে, একটা হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। আজকের প্রেক্ষাপটে আমি মনে করি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি করতে চাই সেটা 31 দফার মধ্যে বিস্তৃত আলোচনা আছে, সেগুলো হাজির করতে হবে। শুধু বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চাই, আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়া রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে, এটা মানুষ বুঝবে না। সেই জন্য এখানে বলছে, যেমন আমি যদি বেশি বিস্তৃত আলোচনা না করে, এখানে মহিলাদের সেফটির জন্য যে প্রসেসের কথা বলা হয়েছে, সেখানে নারীদের উন্নয়ন, নারীদের ভাগ্য উন্নয়নের কথা বলেছে, এখানে কৃষকদের স্বার্থের কথা বলা হয়েছে, এখানে মহিলাদের ফ্যামিলি কার্ডের বলার কথা হয়েছে, এখানে কৃষকদের কৃষি ফার্মার কার্ড দেওয়ার কথা বলেছে, যে ফার্মার কার্ড পেলে পারে সেই কৃষক তার ন্যায্য মূল্যে ফসল পাবে, সে কীটনাশক পাবে, সে এই ধরনের কর্মকাণ্ডগুলোর সুযোগ পাবে। এইটি সহজতর করে আপনারা গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে, আপনারা ওয়ার্ড পর্যায়ে এবং গ্রামে হাটসভা বা বিভিন্নভাবে উঠোন বৈঠক করে এগুলো যদি আপনারা উপস্থাপন করতে পারেন, আমি মনে করি যে আমরা যে স্বপ্ন, যে প্রত্যাশা তারেক রহমান গ্রহণ করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ, সেটা বাস্তবায়িত হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে, আপনাদের সাফল্য কামনা করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কর্মসূচি সকলের এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমার প্রিয় নেতা জনাব তরিকুল ইসলাম অমর। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের অভিভাবক, যশোর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। যশোর জেলা জাতীয়তাবাদী দলের যশোর সদর উপজেলা বিএনপি এবং নগর বিএনপি কর্তৃক আয়োজিত 31 দফা কর্মসূচির উপরে বিস্তারিত আলোচনা। এই আলোচনার সভার সম্মানিত সভাপতি, নগর বিএনপির সম্মানিত সভাপতি ইসলাম মজুদ চান, আমাদের এখানে প্রধান আলোচক হিসেবে এসেছেন, একমাত্র আলোচক, অত্যন্ত চমৎকারভাবে এবং অত্যন্ত সহজ ভাষায় সবার কাছে গ্রহণযোগ্য করে দীর্ঘ সময় একটানা বিশ্লেষণ করে গেছে, এটি আমাদেরকে একটু চমৎকৃত মুগ্ধ করেছে। এখানে যারা এসে সকলকে প্রথমে আমি সালাম ও শুভেচ্ছা জানাই। আমাদের আরেকজন অত্যন্ত সম্মানিত অতিথি আমাদের এই কর্মশালায় যোগদান করে আমাদেরকে অত্যন্ত গৌরবান্বিত করেছেন, আমরা সমৃদ্ধ হয়েছি। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, আমাদের বৃহত্তর যশোরের সন্তান এম এ মজিদ, তিনি আমাদেরকে অত্যন্ত সম্মানিত করেছেন। এখানে আরও উপস্থিত আছেন আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ, যাদের জন্য আয়োজন, সেই সমস্ত ভাই বোনের সকলকে আবার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘ সময় বক্তব্য শুনেছেন, আমার নতুন করে বলবার, আমি শুধু একটি কথা বলবো, যে কথা আলোচক বারবার বলেছে, সেটি হচ্ছে এটি নিয়ে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে। আপনারা ঘরে ঘরে যান, আহ্বানটা জানিয়েছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনিও এই কথা জানিয়েছেন। সে যাবোটা কীভাবে, আমরা এটি পৌঁছাবো কেমন করে? প্রতিদিন তো আমরা এই কর্মশালা করবো না, কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে
বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিশেষ করে নারীদের, শুধুমাত্র নারীদেরই অংশগ্রহণ ছিল এবং তারা তাদের কথা বলেছেন, তারা কি চান, তাদের সমস্যাটা কি, তারা খুব স্বল্প আকারে হলেও বলতে পেরেছেন। আজকে যে মাদকের বিষয়টি উঠে এসছে, তাদের বক্তব্য কিন্তু এটা এসেছিল যে মাদক দিয়ে তারা অত্যন্ত কষ্টে আছেন, তাদের ছেলেরা বিপথে চলে গেছে। এইটি হচ্ছে একটা পথ মানুষের কাছে যাওয়া, মানুষ যে গ্রহণ করবে কিনা তার কথাটা আমরা আলোচক যে কথা বলছেন যে আমরা শুনতে চাই তারা কি বলছেন এই দফা উপস্থাপন করার পরে মানুষের প্রতিক্রিয়া কি এবং তার পরিবর্তে তাদের এছাড়া আরও কিছু সংযোজন যোজন আছে কিনা। আরেকটি বিষয় যেটি এসে কৃষক সমাবেশ হয়েছে, আপনারা দেখেছেন বিভিন্ন ইউনিয়নে, সেখানে কৃষকদের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং আনন্দময় একটি পরিবেশ, সেখানে শুধু কৃষক না, মহিলা অংশগ্রহণ অত্যন্ত উল্লেখযোগ্য ছিল। অনেক জায়গায় দেখেছি প্রায় অর্ধেক মহিলা, তারা কৃষি শ্রমিক আছেন, কেউ হয়তো কৃষকের ঘরে গৃহিণী আছেন, কিন্তু তারা এসেছেন এবং সেখানে কৃষকরা খুব সুস্পষ্টভাবে তাদের সমস্যাটি, যেখানে ক্রয় কেন্দ্রের কথা হয়েছে, মধ্যস্বত্বভোগীদের কথা হয়েছে, এই সমস্ত কথা তারাও কিন্তু বলেছেন। এখানে কি চাই সে কথা তারা উল্লেখ করেছেন। এই যে এইভাবে আমরা যদি মানুষের কাছে যাই, মানুষের কথাটা নিতে পারি, তাহলে এই কর্মসূচি, এই প্রশিক্ষণ একটি সফলতা আমরা পাবো। আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকে, যারা এটা এতক্ষণ ধরে আমরা বক্তব্য শুনছি, এর আগে একটি কর্মশালা জেলা থেকে সেটাও আমরা শুনেছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমরা যারা জাতীয়তাবাদী দল করি, দীর্ঘ 17টি বছর রাজপথে বিভিন্ন নির্যাতন সহ্য করেও একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই চালিয়ে গেছে এবং আপাতত একটি সাফল্যের কাছে এসছে। এরা আমাদের প্রত্যেকের দায়িত্ব এই কর্মসূচিটি আগামী বাংলাদেশ কেমন হবে, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপি এবং সমমানা রাজনৈতিক দলগুলো কি বক্তব্য উপস্থাপন করেছে, আগামী নির্বাচনে ম্যানিফেস্টোতে আমাদের কি যাবে, এইটা আমাদের প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে যার যার জায়গা থেকে করতে হবে। যিনি স্বাস্থ্যে আছেন, চিকিৎসা করেন তিনি করবেন, যিনি শিক্ষায় আছেন তিনি সেটাই করবেন। এই যে এই কথাটা আমাদের আলোচক বলেছেন যে আমরা এমন একটি ব্যবস্থা করতে চাই যে শিক্ষার ব্যবস্থাটা এখানেই স্থানীয়ভাবে একটি বিভাগীয় পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে উচ্চশিক্ষার ব্যবস্থা। আমাদের প্রয়াত নেতা তরিকুল ইসলাম বলেছিলেন, এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার আগে, প্রস্তাবের আগে তিনি বলেছেন, আমার দশে করতে দেয় বিশ্ববিদ্যালয়, বাইরে যাবে না। সেই স্বপ্ন বাক্য এইরকম এটা আমাদের বলতে হবে এবং সেই জন্য আমাদের প্রত্যেক কাজ হতো। আমি কথা বাড়াবো না, আমরা প্রশিক্ষণটা নিলাম, সেই প্রশিক্ষণটা আমাদের মানুষের মাঝে, জনগণের মাঝে তৃণমূলে ছড়িয়ে দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যারা জাতীয়তাবাদী দল করি আসলে যে আমরা সকলে এই দায়িত্বের যত্নবান হব এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা একসাথে এগিয়ে যাবো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই প্রশিক্ষণশালার প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, ভাইস চ্যান্সেলর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উনি বক্তব্য রাখবেন এ পর্যায়ে। নবগঠিত দিল্লি আয়োজিত আজকের এই প্রশিক্ষণ কর্মশালা, এই প্রশিক্ষণশালা সম্মানিত সভাপতি এবং নগর বিএনপি, জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক, নগর বিএনপি, উপজেলা বিএনপি সহ মঞ্চভূষ্ট আজকের এই কর্মশালার প্রধান আলোচক যারা আছেন এবং আমার সামনে ভূমিষ্ঠ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার প্রিয় অমিত এবং সমীর সহ আপনারা যারা আছেন, আমার বৃহত্তর যশোর ভাই বোনেরা, সভাপতি শুভেচ্ছা। আমি একজন সচেতন এবং সাধারণ নাগরিক হিসাবে আজকে এখানে আমন্ত্রিত হতে পেরে আনন্দিত এবং আপনাদের সামনে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আজকে প্রশিক্ষণশালার আয়োজন যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি আমার জন্য একটি
ভালো সুযোগ যে আমি আমার জায়গা থেকে একজন শিক্ষাবিদ হিসাবে, একজন এদেশের সচেতন নাগরিক হিসাবে কিছু কথা আপনাদের সামনে বলতে পারবো। আপনারা অলরেডি জেনেছেন যে আমি বৃহত্তর যশোর জেলার সন্তান। যশোর নিয়ে গর্ববোধ করি, কারণ এটি বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা, সেটি আপনারা সবাই জানেন। এটি আমাদের গর্বের জায়গা এবং এর ঐতিহ্য, অনেক ঐতিহ্য আছে, সেগুলো আপনারা সবাই জানেন। তো আমি আমার বক্তৃতার শুরুতে যেহেতু আসলে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি আমার জায়গা থেকে কিছু কথা বলবো এবং রাষ্ট্র মেরামতের যে 3 দফা সে বিষয়ে আমার কিছু মতামত দিব। সে মতামতগুলো আমার এখান থেকে ব্যক্তিগত এবং এই রাষ্ট্র মেরামতের যে 3 দফা এর আলোকে কীভাবে একটি সার্বভৌম উন্নত দেশ তৈরি করা যায় তার আলোকে কিছু আলোচনা করব। আমি শুরুতে যেহেতু শিক্ষাবিদ, শিক্ষক, আমার মঞ্চে উপবিষ্ট আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের মাতৃসম মানুষ নার্গিস আন্টি, উনি আছেন। উনি একজন শিক্ষাবিদ, সেই হিসাবে ওনাকে আমরা আমাদের সামনে রেখে আমাদের জেলার জন্য, এই বৃহত্তর যশোরের জন্য এবং দেশের জন্য কী করতে পারি সে বিষয়টা আলোচনা করব। রাষ্ট্র কাঠামোর একটি দফায় অনেকগুলো পয়েন্ট আসছে, সেখানে প্রথম যে বিষয়টি আসছে আমার কাছে ভালো লেগেছে তা হলো রেভিনিউ নেশন বা সম্প্রীতিমূলক যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি। এটি একটি অনন্য ধারণা, ভালো ধারণা, কারণ এই কনসেপ্টটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের যে চাওয়া বা আমাদের যে আকাঙ্ক্ষা যে আমার ধর্ম আমার কিন্তু রাষ্ট্র আমাদের সবার, তার মানে ধর্ম আমার রাষ্ট্র সবার, এই কনসেপ্টটা যখন বাস্তবায়ন হবে এই রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সমতলী, পাহাড়ি সবাই সমান অধিকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এটি আমাদের জন্য একটি ভালো একটি উদ্যোগ। আমরা আশা করব যে আগামী রাষ্ট্র ব্যবস্থায় এটি ভালোভাবে প্রতিফলিত হবে। দ্বিতীয় যে পয়েন্টটি এসছে সেখানে আমরা আলোচনা করি স্বাস্থ্য। বাংলাদেশের মানুষের যে মৌলিক প্রয়োজন তার ভিতরে একটি স্বাস্থ্য। এই স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে আমার 20 কোটি মানুষের, দেশের মানুষের স্বাস্থ্য যদি সুন্দর না থাকে, সুস্থ না থাকে, তাহলে আমার অর্থনীতিতে তাদের অবদানটা ব্যাহত হবে। ফলে অর্থনীতি যদি ব্যাহত হয় তাহলে রাষ্ট্র তৈরি করতে গেলে, রাষ্ট্র মেরামত করতে গেলে, রাষ্ট্রের সকল মানুষকে সুবিধা দিতে গেলে যেটি প্রয়োজন সেটি হবে না। ফলে স্বাস্থ্যকে সবচেয়ে প্রায়োরিটি দিতে হবে। কারণ এটি যখন একজন মানুষ, একজন যুবক, একজন কিশোর যখন সুস্থ থাকবে তখন সে যে উদ্যমে কাজ করতে পারবে, কৃষি বলি, শিল্প বলি, অন্যান্য ক্ষেত্রে বলি, অসুস্থ মানুষকে বলা দিতে পারবে না। এই জায়গায় আমাদের এটিকে ফোকাস করার জন্য আমি ধন্যবাদ জানাই 31 দফায়। আমি আগেই বলি যে এই যে 31 দফা, রাষ্ট্র কাঠামোর 31 দফা, এটি মূলত মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা এবং আমাদের সবার প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার যে ভিশন 2030 তারই একটি সম্প্রসারিত একটি কাঠামো বা একটা প্রস্তাবনা। সো 31 দফা হয়তো এখন আছে, যেহেতু 31 দফাটা 13 জুলাই 2023 সালে প্রণীত। 24 যে সময়কাল গেছে, এখন আমরা 25-এ দাঁড়িয়ে আছি। হয়তো ভবিষ্যতে এই 31 দফা আরও সম্প্রসারণ হতে পারে, সময়ের প্রয়োজনে, দাবির প্রয়োজনে, দেশের প্রয়োজনে, এটি হতেই পারে। তো সে বিষয়ে আমি পরে আসি। 31 দফার মধ্যে যেটি বলা আছে রাষ্ট্রের যে মৌলিক, রাষ্ট্র এবং সরকার, এই বিষয় নিয়ে যে বিভিন্ন রাষ্ট্রের যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ আছে তাদের মধ্যে সমন্বয় সাধনের কথা বলা হয়েছে, বিভিন্ন বিশিষ্ট যে সংসদের কথা বলা হয়েছে, বিভিন্ন কমিশনের কথা বলা হয়েছে, একবার সুনির্দিষ্টভাবে এখানে সঠিক কমিশনের কথা বলা হয়েছে। আমি সেদিকে যাচ্ছি না, কারণ ওগুলো আসলে আরও তাত্ত্বিক আলোচনা, আরও উপর লেভেলের আলোচনা, যেহেতু আমরা এখানে সাধারণ মানুষ, আমাদের সাধারণ দিকগুলোকে আমি অ্যাড্রেস করতে চাচ্ছি। এখানে এসেছে যে আমাদের শিল্পায়ন, ক্ষুদ্র কুটিরশিল্পের বিকাশ, কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি, যুবক এবং ছাত্রদের শিল্পায়নে আগ্রহী করা, এটি বিষয়টা এই 31 দফা এসেছে এবং এটি আমার মনে আরেকটি প্রাধান্যের জায়গা। স্বাস্থ্যের পরে এটিকে প্রাধান্য দেওয়া উচিত এবং এটি নিয়ে কাজ করা উচিত। এরপরে আমি আসি যে শিক্ষা ব্যবস্থার কথা। শিক্ষা ব্যবস্থা এখানে সুনির্দিষ্ট প্রস্তাবনা এসেছে।
কিন্তু এই প্রস্তাবনা কীভাবে বাস্তবায়ন হবে এবং আমাদের কী করণীয় সেটি আমাদেরকে আরও বিস্তারিত আলোচনা এবং এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমি আশা করব যে এই যে দফাটা শিক্ষা সংযোগ দফাটাকে আরও এক্সপ্যান্ড করবো। অনেকে প্রশ্ন করেছেন ভাষার বিষয়টা, সেখানে ভাষা যেহেতু আপনারা জানেন যে আমাদের যে বৈদেশিক মুদ্রার যে সংস্থান সেটি মূলত আমাদের প্রবাসী ভাই বোনেরা আমাদেরকে সংস্থান দেয়, সম্প্রদান দেয়। তারা আছে বলেই আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে, বেঁচে আছে। আমরা সেই 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 আমাদের যে বৈদেশিক যে রাজস্বটা বা তাদের যে কন্ট্রিবিউশন তার উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের দেশ নির্মাণের চিন্তা করি, বিভিন্ন প্রকল্প নিয়ে, উন্নয়ন প্রকল্প নিয়ে। তো তাদের ব্যাপারে এই দক্ষ জনশক্তি তৈরি, তাদেরকে ভাষাগতভাবে তাদের দক্ষ করা, এই বিষয়গুলো এসেছে। বাট এগুলোকে অনেক প্রশ্ন করেছেন। আমি মনে করি যে আমাদের স্কুল পাঠ্য থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভাষা শিক্ষাকে প্রাধান্য দেওয়া উচিত। এবং ভাষাটা আসলেই আমাদের বাংলার পাশাপাশি ইংলিশ, এর বাইরে একদিন ভাই বলেন অ্যারাবিক তো আমরা পড়ি কিন্তু বলতে পারি না। এর বাইরে একটি থার্ড ল্যাঙ্গুয়েজ যে কোনো মানুষের জানা প্রয়োজন, যে কোনো ছাত্রের জানা প্রয়োজন, সেটা চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, ফ্রেঞ্চ, জার্মান, যাই হোক, এটি স্কুল থেকেই ম্যান্ডেটরি করা উচিত। তাহলে হবে কি আমাদের ছেলে মেয়েগুলো এখান থেকেই একটু ভাষা জানিয়ে যেতে পারে। তারপরে তো স্কিল করার জন্য যে অলরেডি উদ্যোগ নেওয়া হয়েছে বা যে কথা বলা হয়েছে, তাহলে ভাষা জ্ঞান প্লাস তার যে দক্ষতা দুটো যখন একসাথে হবে, সেই লোকটি বা সেই ভাইটি বা সেই বোনটি যখন দেশের বাইরে যাবে কাজ করতে বা তার অভিজ্ঞতা যখন সে প্রয়োগ করবে, তার যে এখন বর্তমান প্রেক্ষাপটে যে সে আর্ন করতেছে তার আর্নিংটা কয়েক গুণ বেড়ে যাবে, এটা আমি মনে করি। তো এই জায়গাটা জোর দেওয়া উচিত। রাষ্ট্র একটি দফার ভিতরে 22 দফায় শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রের মর্যাদা ও স্বীকৃতি প্রদানের বিষয়ে বলা আছে। যেহেতু আপনারা জানেন যে আমাদের 52 ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, আবার 24-এর যে জুলাই 24-এর ছাত্র জনতার যে আন্দোলন, আমাদের দ্বিতীয় স্বাধীনতা। তো আমরা চাইব যে এই দফার আন্দোলন যেন সকল শহীদদের সঠিকভাবে মূল্যায়ন করা হয় এবং তাদেরকে মর্যাদায় আসীন করা হয়। এটি হয়তো নিয়ে আলোচনা করবেন। নারীদের কর্মসংস্থান এবং দক্ষ নারী শক্তিদেরকে কথা বলা হয়েছে। এই বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা এবং এর বিস্তারিত যে প্রক্রিয়া বা প্রসিডিওরগুলোকে আমার মনে হয় করতে হবে। এবং আমি আশা করি যে আমাদের যে গণের রাজনৈতিক চর্চা, সেই চর্চায় নারীদের অংশগ্রহণটাকে আরও বেশি বৃদ্ধি করা উচিত। কারণ এখন যে অবস্থাটা আছে আমাদের জনসংখ্যার অনুপাতে নারীদের সঙ্গে একটু বেশি মনে হয়। তো সেই হিসাবে আমরা এই বিশাল জনশক্তি প্রায় 10 কোটির কাছাকাছি, তাদেরকে আমাদের স্কিল করতেই হবে এবং আমাদেরকে সম্মানের জায়গা তৈরি করে দিয়ে সকল পর্যায়ে তাদের অংশগ্রহণকে সুনিশ্চিত করতে হবে। এটি অত্যন্ত জরুরি। এরপরে আমি আসি যে আমাদের এই যে রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র যখন মেরামত হবে বা সংস্কার হবে বা কাঠামোগুলো শক্ত বা মজবুত হবে, তখন সেই কাঠামোর মাধ্যমে দেশ এবং জনগণ কীভাবে উপকৃত হবে সে বিষয়টি আমার মনে হয় এই একটি দফার আলোকে আরও এলাবোরেট করা প্রয়োজন। এবং যাতে আমাদের সাধারণ জনগণ বুঝতে পারে যে এই একটি দফা থেকে আমরা জনগণ, প্রান্তিক পর্যায়ের মানুষ, জনগণ আমরা বা সাধারণ মানুষ আমরা কী পেতে পারি, আমাদের ভবিষ্যতে আমাদের বেনিফিটটা কী হবে, আমাদের কর্মসংস্থান কী হবে, আমার চাকরি কী হবে, আমার শিল্পায়নের কী হবে, আমার শিক্ষার কী হবে। আরেকটি বিষয় এসেছে একটি দফা, সেটা হচ্ছে বৈষম্যহীন ও অংশগ্রহণমূলক সমাজ গঠন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি যদি আমরা করতে পারি তাহলে আমাদের সামনের জায়গাটা, আমাদের সমতল জায়গাটা সুনিশ্চিত হবে। আর সবচেয়ে বড় যে বিষয়টি এখানে উদাহরণ প্রশ্ন এসেছে, এই একটি ব্যাপার, সেটি হলো জাতীয় ঐক্যমতের সরকার গঠন। এটি একটি ভালো প্রস্তাব এবং এটি যদি ধরে রাখা যায়